আচ্ছা, শুরু হচ্ছে তোমাদের আজকে মেট্রিক স্পেস। মেট্রিক কথাটার মানে হলো ডিস্টেন্স। যে চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ডিস্টেন্স নিয়ে ডিসকাশন করি, সেই টপিকটার নাম হলো মেট্রিক স্পেস। এবার স্পেস কথাটা কেন বলা হয়, যেমন ধরো তুমি রি অ্যানালিসিস পড়েছিলে যখন তুমি প্রথম পড়েছিলে থার্ড সেমিস্টারে, তারপর ফোর্থ, তারপর ফিফথ। তো এই যে রিয়েল অ্যানালিসিস, রিয়েল মানে কি? রিয়েল মানে যেটা বাস্তব, অ্যানালিসিস মানে কি? বিশ্লেষণ। তাহলে বাস্তব জিনিসকে তুমি বিশ্লেষণ করেছো, সোজা কথা। এবার এই যে তুমি মেট্রিক পড়বে, মেট্রিক মানে ডিস্টেন্স, ডিস্টেন্সকে তুমি বিভিন্ন সেটের সাথে যদি অ্যাসোসিয়েট করো, মানে জুড়ে দাও। ধরো বললে যে আমার স্কুলে যতজন বন্ধু বান্ধব ছিল ক্লাস 12-এ তাদের একটা সেট, আর সেখানে একটা ডিস্টেন্স অ্যাসোসিয়েট করলাম। কিভাবে ডিস্টেন্স অ্যাসোসিয়েট করলাম? যে 1 জানুয়ারিতে গ্রিটিংস কার্ড দেওয়ার যে আদান প্রদান করার যে চলটা ছিল, সেই চলটা যদি দুটো বন্ধুর মধ্যে গ্রিটিংস কার্ড আদান প্রদান হয় তাহলে বলবো ডিস্টেন্স 0, আর যদি দেখি যে গ্রিটিংস কার্ড আদান প্রদান হচ্ছে না তখন বলবো ডিস্টেন্স 1। এইভাবে তুমি ডিস্টেন্সটা মেজার করলে, তুমি ডিস্টেন্স তোমার কাইন্ডে মেজার করছো, তোমার মতো করে মেজার করছো, ঠিক আছে? আজকে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে? ধরো দুজন ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে যদি কোনো কিছু মানে আলটিমেটলি ধরো তারা ইন ফিউচার বিয়ে করলো, তাহলে বলবে যে ডিস্টেন্স 0, আর যদি ধরো ইন ফিউচার বিয়ে করলো না তাহলে ডিস্টেন্স 1, ঠিক আছে? তো তুমি যেভাবে পারো ডিস্টেন্স মেজার করো। ডিস্টেন্স কিভাবে মেজার করছো সেটা ম্যাটার করে না, যদিও ম্যাথমেটিক্স ডিস্টেন্স মেজার করার কিছু অ্যাক্সিওম তৈরি করে দেবে, তবুও আমি জাস্ট ধরে নিলাম সেসব অ্যাক্সিওম বাদ দাও, যেভাবে পারো তুমি তোমার ডিস্টেন্স মেজার করো। এবার এই যে তুমি ডিস্টেন্স কার উপর মেজার করছো সেটা হচ্ছে সেট। যেমন ধরো সেট অফ অল কাপলস, যত কাপল আছে, প্রেমিক প্রেমিকা আছে, তাদের সেট, ঠিক আছে? তার উপর এই ডিস্টেন্সটা আমি চাপিয়েছি, যে আজকে যে কাপলগুলো ঘুরতে যাবে তাদের মধ্যে যারা আলটিমেটলি বিয়ে করবে তাদের মধ্যে ডিস্টেন্স 0 বলবো, আর যারা বিয়ে করবে না তাদের মধ্যে ডিস্টেন্স 1 বলবো, ঠিক আছে? ওকে। আবার ধরো বললাম যে তোমার স্কুলে যত বন্ধু বান্ধব ছিল তাদের মধ্যে যাদের মধ্যে গ্রিটিংস কার্ড আদান প্রদান হতো 1 জানুয়ারিতে, গ্রিটিংস কার্ড না কি বলে ওটাকে, গ্রিটিংস কার্ডই তো বলে, হ্যাঁ গ্রিটিংস কার্ড আদান প্রদান হতো, তাদের ডিস্টেন্স আমি 0 বলবো, যাদের মধ্যে হতো না তাদের মধ্যে 1 বলবো ডিস্টেন্স। এইরকম যেরকম ভাবে ডিস্টেন্স মেজার করতে পারো। তুমি বলবে যে আচ্ছা ডিস্টেন্স মানে তো আমি ফিতে দিয়ে মাপতে শিখেছি, সেই ডিস্টেন্সটা কোথায় গেল? আরে বাবা, সেটাও তো ডিস্টেন্স। দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স মেজার করতে হয় অনেক রকম মেজার করা যায়। যেমন ধরো তোমার বাড়ি থেকে তুমি তোমার কলেজ যাচ্ছ, কথাটা ভালো করে বুঝবে, তোমার বাড়ি থেকে তুমি তোমার কলেজ যাচ্ছ, ঠিক আছে? তুমি বললে যে আমার বাড়ি থেকে কলেজের দূরত্ব 10 মিনিট, এটাও কিন্তু ডিস্টেন্স, তুমি টাইমে মেজার করছো, বাট এটাও ডিস্টেন্স, ঠিক আছে? তুমি বললে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব, আগেরটা আরেকবার বলো, কেটে কেটে গেছিল। আচ্ছা ধরো তুমি তোমার বাড়ি থেকে কলেজের দূরত্বটা মেজার করছো, ডিস্টেন্সটা মেজার করছো, যে তোমার বাড়ি থেকে তোমার কলেজটা ঠিক কতটা দূরে। বোঝার কথাটা বোঝো, ঠিক আছে? তুমি তোমার বাড়ি থেকে তোমার কলেজের ডিস্টেন্সটা মেজার করছো, তো এটাও কিন্তু ডিস্টেন্স। তুমি বললে যে তোমার বাড়ি থেকে কলেজটা 10 মিনিট দূরে, ঠিক আছে? বলে যে আমার বাড়ি থেকে 10 মিনিট দূরে কলেজ, ঠিক আছে? এটাও কিন্তু ডিস্টেন্স, অবশ্যই এটাও ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স অনেক ভাবে মেজার করা যায়, অনেক ভাবে মেজার করা যায়, ঠিক আছে? দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হাজার একরকম ভাবে মেজার করা যায়। আচ্ছা এই যে আমি তোমাকে দুটো এক্সাম্পল প্রথমে দিলাম, ধরো দুটো বন্ধু, একটা ছেলে একটা মেয়ে, ধরো কোয়েট স্কুল, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে, স্কুল ফ্রেন্ড, ঠিক আছে? তারা যখন স্কুলে ছিল তখন তারা নিজেদের মধ্যে গ্রিটিংস কার্ড আদান প্রদান করতো। তো আমি সেই শর্তে বলেছিলাম যে তাদের মধ্যে ডিস্টেন্স ছিল 0, যেহেতু গ্রিটিংস কার্ড আদান প্রদান করতো 1 জানুয়ারিতে, তো ডিস্টেন্স ছিল 0, যেভাবে আমরা একটু আগে মাপলাম ব্যাপারটাকে। কিন্তু তারা ধরো 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে গেল, ঠিক আছে? তো আলটিমেটলি 5-6 বছর পরে গিয়ে তাদের মধ্যে বিয়েটা হলো না কোনো কারণে, ঠিক আছে? কোনো কারণেই হলো না, চলো ডান। তাহলে ওই ডিস্টেন্সটা কিন্তু 1, বুঝতে পারছো? তাহলে দুটো ডিফারেন্ট কাইন্ডের ডিস্টেন্স, দুটোকে মেশালে চলবে না। মাথায় ঢুকছে কথাটা? 0 আর 1 ছাড়া কিছু ডিস্টেন্স হ্যাঁ হয়? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কেন হতে পারে না? তুমি 1 আর 2 ডিস্টেন্স মেজার করো, বুঝলে? হ্যাঁ, আমি যেটাকে 0 বলেছি তুমি সেটাকে 1 করো, আমি যেটাকে 1 বলেছি তুমি সেটাকে 2 করো। মানে আমি বলছি যে ডিফারেন্স মানে 1 ধরো 0 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স না না না, 1 আর 3ও করতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। ও আচ্ছা আচ্ছা। মানে জাস্ট যা খুশি করতে পারো। কিন্তু আগেও বলেছি যে ম্যাথমেটিক্স ডিসটেন্স মেজার করার কিছু নির্দিষ্ট রুল বানিয়ে দিয়েছে, নিয়ম বানিয়ে দিয়েছে। আপাতত সেই নিয়মগুলোকে সাইডে রেখে আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে বুঝছি, বুঝেছো? ঠিক আছে, হ্যাঁ বেশ।
তো মেট্রিক স্পেস কথাটার মানেটা কি? আমরা আজকে মেট্রিক টপোলজি পড়বো, চ্যাপ্টারের নাম মেট্রিক টপোলজি, ঠিক আছে? তোমরা তো ভাবো যে টোপোলজি সাবজেক্টটা তোমাদের লাইফে কবে আসবে কবে আসবে, তোমরা জানো 7th সেমিস্টারে তোমাদের লাইফে টপোলজি আসতে চলেছে। তো এই যে মেট্রিক টোপোলজি পড়ছো, আমি চাই না যে দাদা টোপোলজি আসবে। টোপোলজি কঠিন নয়, টোপোলজি সোজা সাবজেক্ট, কিন্তু খুব সোজা। টপোলজি কেমন সাবজেক্ট একটু বলি তোমাদেরকে। ধরো তুমি সেট থিওরি খুব ভালো পড়তে পারো, ঠিক আছে? তোমরা যারা ধরো টিউশন পড়াও, 11-12 এর ছাত্রছাত্রী পড়াও, 11-12 এ তোমাদের সেট থিওরি পড়াতে হয় না? হ্যাঁ পড়তে হবে। আজকে শুরু। ভালো লাগে পড়াতে ভালো লাগে সেট থিওরি? হ্যাঁ হ্যাঁ ভালোই লাগে। ভালো লাগে, ভালো লাগে। তো ওই যে সেট থিওরি যা যা পড়েছো সেট থিওরিতে, ঠিক আছে, সেটা নিয়েই টপোলজি। মানে ধরো ইউনিয়ন, ইন্টারসেকশন, তার সাথে ফাংশন। টপোলজির উপকরণ হলো, টপোলজি যদি একটা রান্না হয়, যেমন ধরো খিচুড়ি একটা রান্না, বিরিয়ানি একটা রান্না, সেরকম টপোলজি যদি একটা রান্না হয়, টপোলজির উপকরণ কি কি শুনে রাখো। উপকরণ হলো সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ফাংশন। এই দিয়ে তৈরি টপোলজি। ফাংশন, সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ফাংশন, এই দিয়ে তৈরি টপোলজি। তুমি কেন কঠিন বলবে একে? বলো, টপোলজি কঠিন হওয়ার জায়গাটাই নেই। কঠিন হওয়ার আগেই তার মধ্যে এত সিম্পলিসিটি আছে, এত সিম্পলিসিটি আছে, সেটা কঠিন হতেই পারবে না, চাইলেও কঠিন হতে পারবে না। দেখো কিছু জিনিস থাকে কি বলতো, ধরো আমি চশমা পরে আছি তো, আমি চশমা পরে ধরো আমি চশমাটা খুঁজছি, আমি চশমাটা কোথায়, হ্যাঁ চশমাটা কোথায় রাখলাম, আমি কোনোদিনও খুঁজে পাবো? পাবো না। তো যারা টপোলজি কঠিন ভাবে, সেটা কিছু টিচারও ভাবে কিন্তু যে টপোলজি খুব কঠিন, কিছু টিচারও ভাবে। আর স্টুডেন্টরা তারা ওই সমস্ত টিচারের কাছে যারা পড়েছে তারা তো ভাববেই, স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তারা ওই চশমা পরে চশমা খোঁজার মতো করে খোঁজে, বুঝলে? মানে এতটা সিম্পল জিনিস যে তারা দেখতেই পায় না, এতটা সরল জিনিস যে তারা খুঁজেই পায় না, কারণ তারা কঠিনটা খোঁজে। বাট জিনিসটা তো খুব সিম্পল, বুঝেছো? স্যার বইটা পড়ার খুব ইচ্ছে আছে, তো যদি মানে স্যার 7th সেমিস্টারে যেতে পারবো না, স্যার আমার কোর্স থেকে পড়ে যাবো। ঠিক আছে, আমার কোর্স থেকে পড়ে নেবে। দেখো 7th সেমিস্টারে পড়ো কি ইউনিভার্সিটিতে ডাইরেক্ট এমএসসি তে যাও, টপোলজি তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে এমএসসি তে। হয় তুমি এমএসসি ফার্স্ট সেমিস্টারে পড়বে, অথবা তুমি বিএসসি 7th সেমিস্টারে পড়বে, যে কোনো এক জায়গায় তোমাকে টপোলজি পড়তেই হবে, ঠিক আছে? এমনকি কি জানো তো, ব্যাপারটা আমি একটু খোলসা করে বলি। ধরো তুমি এখান থেকে টপোলজি পড়ে গেলে 7th সেমিস্টারে, ঠিক আছে? এবার আমাদের কলেজের টিচারদের তো মোটামুটি টপোলজিতে বিশাল বড় বড় পণ্ডিত সব, ঠিক আছে? যার ফলে কি হয় জানো তো, ইউনিভার্সিটিতে গিয়ে ছেলে মেয়েদেরকে আবার ওই জিনিসটা পড়তে হয়। এটা আরো মারাত্মক ব্যাপার হয়ে যাবে যদি 7th সেমিস্টারে ভালো করে কলেজ টপোলজি না পড়াতে পারে না, পারবে না, যেটা খুব স্বাভাবিক হবে। টিচার কোথায়, পড়ানোর লোক কোথায় টপোলজি পড়ানোর? নেই তো। দু একটা কলেজে মানে ইউনিভার্সিটির মধ্যে যতগুলো কলেজ আছে তার মধ্যে মেরিকেটেড 5টা কলেজে হয়তো একটা করে 5টা টোটাল প্রফেসর আছে যারা টপোলজি সাবজেক্টটাকে মোটামুটি জানে এবং পড়াতে পারবে, ঠিক আছে? বাকিরা ওই পড়েছিল, কবে একটা পাস করেছিল, নিজেও তারও কঠিন লেগেছিল, সেও কোনোভাবে একটা পাস করে এসে গেছিল কমন টমন পেয়ে, সে আর পড়াতে পারবে না স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তার পক্ষে সম্ভব নয় না, কি করে পড়াবে? সেও তো তখনও তো তার কঠিন লাগতো, সেও তো ভয় পেত, সেও কোনোভাবে একটা কমন টমন পেয়ে পাস করে চলে এসেছিল, আজকে তোমাকে পড়াবে কিভাবে? তারপরে সে খোলেও নি ভয়তে কোনোদিনও। তো এই হচ্ছে কলেজের প্রফেসরদের এই সাবজেক্টের অবস্থা, ঠিক আছে? যার ফলে তোমাদের এই জিনিসটা পড়ানোর লোক কলেজে নেই, এই জিনিসটা পড়ানোর লোক কলেজে নেই। তার ফলে কি হবে, যদি কলেজ পড়ায়ও ওই নমো করে পড়াবে হয়তো, ঠিক আছে? এবার নমো করে পড়ালে কি হয়, তারপরে যখন তুমি এমএসসি তে যাবে তোমার তো নেট গেটে তো অবশ্যই লাগবে, ঠিক আছে? নেট গেট সেট যেখানেই যাও না কেন টপোলজি ছাড়া হবে না। তো যখন তুমি এমএসসি তে যাবে তখন তোমার যখন সাবজেক্টটাকে প্রচন্ড ভাবে লাগবে, শুধু নেট গেট সেট বলে না, তুমি যখন অন্যান্য সাবজেক্ট পড়বে, যেমন ধরো তুমি যখন জিওমেট্রি পড়বে সেখানে টপোলজি লাগবে, তুমি ফাংশনাল অ্যানালিসিস পড়বে সেখানে টপোলজি লাগবে, তুমি যাবে কোথায়? ওটাকে ছাড়া যাবে কোথায়? এটা এমন একটা জিনিস যেখানে যার ব্যবহার সব জায়গায় আছে, ঠিক আছে?
তো তোমার তো তখন কিছু করার থাকবে না, তখন তোমাকে নিজে পড়তে হবে। তার থেকে ভালো ভাই, যদি ইউনিভার্সিটি কাছে 7 সেমিস্টার পড়তেই হয়, তাহলে টপোলজিটাকে ভয় না পেয়ে স্পোর্টিংলি পড়ো, ঠিক আছে? স্পোর্টিংলি পড়ো, ব্যাস। দেখো না কি হয়, দেখো না কি হয়, পড়ে দেখোই না কি হয়। আমি তো বলছি যে সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ফাংশন ছাড়া ওর মধ্যে কিচ্ছু নেই। মানে একটা ধরো রান্না, সেই রান্নাটা মানে খেয়ে যে হজম হবে না তার সম্ভাবনা তখনই থাকে যখন তার মধ্যে প্রচুর তেল মশলা থাকে। এর মধ্যে তেল মশলা নেই, আছে কোথায় তেল মশলা? তো হজম না হওয়ার সম্ভাবনা নেই। এবার যদি তুমি ভয় পেতে থাকো সবানে যে যদি হজম না হয়, যদি হজম না হয়, তো এমনিতেই হজম হবে না, জল খেয়েও হজম হবে না তোমার। তুমি যদি এত ভয় পেতে থাকো, তবে তো জল খেয়েও তোমার বদহজম হয়ে যাবে। তাতে জলের দোষ? সেটা কি জলের দোষ হলো? বলো। বলো আমাকে। তাহলে তেমনি এটা টপোলজির দোষ নয় যে টপোলজিকে ছেলেমেয়েরা কঠিন, ভয়ঙ্কর এসব বলে, এটা টপোলজির দোষ না। দোষটা হলো পড়ানোর কায়দার, দোষটা হলো কি বলবো, মানে একটা ভুল মেসেজের। মানে নিজে পারি না বলে আমিও ছড়িয়ে দিলাম মেসেজ যে টপোলজি খুব কঠিন, এরকম ব্যাপার। আমি পড়াতে পারি না, আমি মেসেজ ছড়িয়ে দিলাম যে টপোলজি খুব কঠিন, কারণ আমি পাস করতে পারিনি হয়তো, আমি হয়তো 2 পাস করেছি টপোলজি, তাই জন্য আমি সবাইকে বললাম যে টপোলজি খুব কঠিন। আরে ভাই, এটা তো ঠিক নয়। আর স্টুডেন্টরাও গাধার মতো ফলো করে, জানো তো, গাধার মতো ফলো করে, ঠিক আছে? এই হলো ব্যাপার। কারণ কিছু কিছু লোকের ম্যানিপুলেটিং পাওয়ারটা খুব থাকে, তারা দারুণ ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে? তো সেই ম্যানিপুলেটিং পাওয়ারে হয়তো ফলো করে। হ্যাঁ, যাকে ছাড়ো, আমরা যেটা পড়ছিলাম পড়তে চলে আসি। আমাদের সাবজেক্টের নাম হলো মেট্রিক স্পেস। মেট্রিক মানে ডিস্টেন্স। ডিস্টেন্স মেজার করার অনেক রাস্তা আছে, ঠিক আছে? কিছু রাস্তাতে এক্সাম্পল দিয়েছি, কিন্তু সমস্ত রাস্তাকেই একটা চেকলিস্টের মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? পরিষ্কার বুঝতে পারছো আমি যা যা বলতে চাইছি? হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ, আমাকে রেসিপ্রোকেট করবে, মানে প্রশ্ন করবে, ঠিক আছে? প্রশ্ন করবে, বারবার বলছি, প্রশ্ন করে বুঝে নেবে, ঠিক আছে? তো সমস্ত ডিস্টেন্সকেই একটা চেকলিস্টের মধ্যে দিয়ে যেতে হয়। চেকলিস্ট কথাটার মানে কি? মানে হচ্ছে একটা ধরো গেট, সেই গেট যদি সবকিছু, সেই গেটে যারা দাঁড়িয়ে রয়েছে সেই দারোয়ানরা যদি সবকিছু ঠিকঠাক দেখে তবেই তাকে গেট দিয়ে ঢুকতে দেবে। আর যদি দেখে যে কিছু গন্ডগোল আছে তাহলে গেটে আটকে দেবে, ঠিক আছে? ওকে, সেই গেটের মধ্যে কিছু নিয়ম লেখা আছে, সেই নিয়মগুলোকেই বলে মেট্রিক অ্যাক্সিওমস, মানে মেট্রিক হওয়ার জন্য নিয়মাবলী। বাংলায় বললাম, বোঝা গেল কি কথাটা? বলো ভাই, বলো। এই তানিশি, ঠিক আছে? বেশ, তো আজকে সেই মেট্রিক অ্যাক্সিওম থেকে আমাদের পড়া শুরু, ঠিক আছে? চলো, এই বক্সি, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ঠিক ম্যানেজ করতেছি না, আমাকে কেটে জয়েন করতে দাও। হ্যাঁ, কেটে জয়েন করো, কোনো অসুবিধা নেই, কেটে জয়েন করো। এই দুটো কি বলে? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে? বলতে মেট্রিক এক্সামের মতো টোপোলজি এক্সামও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, ম্যাথমেটিক্স সব জায়গায় গেটে কয়েকজন দারোয়ানকে দাঁড় করিয়ে রাখে শুরুতে, জানো তো? ওই দারোয়ানদের কাজ হচ্ছে যে তুমি যাকে নিয়ে ঢুকছো তার কাছে কিছু উল্টোপাল্টা জিনিসপত্র আছে কিনা সেটা চেক করা, বুঝতে পারলে? যদি দেখে যে সে সব দিক থেকে ক্লিয়ার, তাহলে ঢুকতে দিয়ে দেবে। যদি দেখে যে উল্টোপাল্টা 2-1টা জিনিস আছে, তাকে আটকে দেবে, ঠিক আছে? সেইখান ওই গেট থেকে শুরু হয় ওই সাবজেক্টের ডেফিনিশন, ঠিক আছে? এবার ওই গেটে যে নিয়মগুলো লেখা থাকে সেগুলোকেই বলে ডেফিনিশন, বুঝেছ? মাথায় ঢুকলো আমার পুরো কথাটা? পিকচার পিকচার ক্লিয়ার হুয়া? এইভাবে কেউ পড়াবে না, জানো তো? এইভাবে কেউ পড়াবে না, এত ভেঙে ভেঙে, এত ডিটেলসে কেউ পড়াবে না, কেউ না। এক সেকেন্ড, হ্যালো, বলো। আচ্ছা, কেন? ওকে, 5:30 আসতে বল।
কালকে 5:30 করো না, 5:30 আজকে তো তোমার 7:30 ক্লাস আছে। 8টা করে নিয়েছো, যখন 8টা করে নিয়েছো, তাহলে সংকেতকে একটু সকালে ওই লাইব্রেরি শেষ করো। লাইব্রেরি যাওয়ার আগে চলে আসতে বলো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো না করো কি বলবো। ওকে 7টার সময় ডেকে দাও। যেটা ভালো করো। দুটোর সময় করে অ্যাটলিস্ট ওদেরকে দুটো থেকে তিনটে তোমার লাঞ্চ কখন? দশটা থেকে দুটো করে, 10টা থেকে একটা করে তুমি স্যাম্পল করবে। ঠিক আছে, তোমার যখন সুবিধা হয় আমাকে বলো। কটা জিনিস পড়ে নিতে হবে, অসুবিধা নেই। দিয়ে চলে আসো। ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে, আমি জানি। আমি জানি না বলে আমি ক্লাস করাচ্ছি এখন। আমি ক্লাস শেষ করে বসে আছি লাইনে। হ্যাঁ, চলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কি যেন বলছিলাম বলতো, যে গেট পাস, তাই তো, গেট কিপার। তো ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টেই না এরকম কিছু গেট কিপার বসিয়ে রেখেছে, যাদের কাজ হলো যে সাবজেক্ট শুরু করার আগে তুমি যা জিনিসপত্র নিয়ে সাবজেক্টের ভিতর ঢুকতে চলেছো সেগুলোকে একবার চেক করে নেওয়া। বোঝা গেল? কতটা আইডিয়াটা বোঝা গেল? বলো। বেশ, তো বেশ, ওকে। তো বেশ, আমরা শুরু করছি আজকে আমাদের মেট্রিকের ডেফিনিশন। ঠিক আছে, মেট্রিকের আরেকটা নাম হলো ডিসটেন্স ফাংশন। তার ডেফিনিশন শুরু করার আগে তোমাকে বুঝতে হবে যে মেট্রিক কার উপর ডিফাইন করা হয়। কার উপর ডিফাইন করা হয়? দুটো পয়েন্টের মধ্যে মেট্রিক ডিফাইন করা হয়। দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট কোথা থেকে আসে? কোনো একটা আরবিটারি সেটের মধ্যে থেকে আসে। তাহলে যে কোনো সেট, তার মধ্যে যদি মিনিমাম একটা অন্তত পয়েন্ট থাকে, ঠিক আছে, বা একটা পয়েন্ট থাকলে খুব ব্যাপারটা সিলি হয়ে যায়, মিনিমাম দুটো যদি পয়েন্ট থাকে, তাহলে তুমি সেই দুটো পয়েন্টের উপর ডিসটেন্স মেজার করতে পারো। তো সেরকম একটা সেট মনে করো ক্যাপিটাল এক্স। নাও গেট ইট স্ট্রেট। এক্স এর উপর তুমি একটা ফাংশন তৈরি করবে, তাহলে অ্যাকচুয়ালি নট এক্স এর উপর, এক্স এর মধ্যে থাকা দুটো পয়েন্টের উপর ফাংশনটা দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তাহলে ফাংশনটা ডিফাইন হবে এক্স ক্রস এক্স এর উপরে, কারণ তোমার দুটো পয়েন্ট লাগবে না। তাহলে এক্স নিলে তো তুমি দুটো পয়েন্ট পাবে না, অর্ডার পেয়ার তৈরি করতে হবে তোমাকে, তাই এক্স ক্রস এক্স। বুঝেছো? বুঝেছো? বলো। বুঝেছি। বেশ, হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এক্স ক্রস এক্স থেকে আর এর মধ্যে, এবার তুমি বলবে আর কেন, ওয়াই আর, ওয়াই আর? কারণ দেখো, ডিসটেন্স যদি আমাকে কেউ বলে যে আচ্ছা দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে 2 + 3i, তাহলে আমি মানে কি বুঝবো? আমি তো মানে বুঝতেই পারবো না। দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কেউ যদি কমপ্লেক্স নাম্বারে আনসার দেয়, আমি তার মানে বুঝতে পারবো? হ্যাঁ, পারবো? বলো।
পারবো না, সেই জন্য আরটাকে খুবই দরকার। ঠিক আছে, তো ডি হচ্ছে ফাংশনটার নাম, যার ডোমেন হলো এক্স ক্রস এক্স, কোডোমেন হলো আর। আমরা ফাংশন ডিফাইন করছি এক্স ক্রস এক্স থেকে আর এর মধ্যে। এই ফাংশনটাকে আমরা মেট্রিক বলছি বা বলছি ডিসটেন্স ফাংশন যদি সেটা কয়েকটা নিয়মকে স্যাটিসফাই করে। ওই যে বললাম যে গেটে কিছু নিয়ম ঝোলানো থাকে, ওই নিয়মগুলো স্যাটিসফাই করলে তবে গেট দিয়ে ঢুকতে দেবে। ঠিক আছে, এবার সেই নিয়মগুলোকেই আমরা বলি মেট্রিক অ্যাক্সিওমস। ঠিক আছে, বা অ্যাক্সিওমস ফর মেট্রিক, তার নাম হলো মেট্রিক অ্যাক্সিওমস। ওকে, তাহলে কোন কোন নিয়ম যেগুলো স্যাটিসফাই করলে তবে আমাদের মেট্রিক হওয়ার যোগ্যতা রাখবে, সেই নিয়মগুলোকে এক এক করে বোঝাচ্ছি। তিনটে নিয়মের নাম হচ্ছে পজিটিভনেস, সিমেট্রি আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। পজিটিভনেস কথাটার মানে দাঁড়ায় এরকম যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডি, যেটাকে আমরা ডিসটেন্স বলতে পারি বা মেট্রিক বলতে পারি, তো যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডি অলওয়েজ নন নেগেটিভ হবে এবং ডিটা জিরো হবে যদি পয়েন্ট দুটো সেম হয় তখন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে যদি বললাম, এই যদিটা কিন্তু ইফ এন্ড অনলি ইফ। সো দিস ইজ কল্ড পজিটিভনেস অ্যাক্সিওম ফর মেট্রিক। বোঝা গেল প্রথম অ্যাক্সিওমটা? দুটো পয়েন্ট যদি সেম হয় ডিসটেন্স জিরো হবে, ডিসটেন্স জিরো হলে সেম হবে, এবং সাধারণত দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স নন নেগেটিভ হবে। যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স নন নেগেটিভ হবে। পজিটিভনেস অ্যাক্সিওম ক্লিয়ার? বলো। হ্যাঁ, পাশে ক্রসটা কেন? এটা ক্রস নয়, এটা x, y belong x, y belongs to x, x তোমার সেটের নাম। এই বড় ছিল তো এই জন্য ক্রস করা ছিল। ঠিক আছে, এইগুলো ক্রস নয়, এগুলো কিন্তু x সব। ঠিক আছে, ক্যাপিটাল x। হ্যাঁ বলো। স্যার যেখানে গেটার দেন ইকুয়াল টু জিরো লিখলাম, আবার আলাদা করে জিরো লিখলাম, কোনটা না 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 না, এমন না ব্যাপারটা। শোনো, ব্যাপারটা বুঝো। এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কি বলা হয়েছে? d of xy greater equal 0। এটা একটা স্টেটমেন্ট। ঠিক আছে, ওকে, বুঝেছো? হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ, এটা আরেকটা স্টেটমেন্ট, এটা আরেকটা স্টেটমেন্ট, এইটা আরেকটা স্টেটমেন্ট। d of xy equal to 0 if and only if x equal to y, এটা আরেকটা স্টেটমেন্ট। দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট তুমি এন্ড দিয়ে জুড়েছো। আচ্ছা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হলো ব্যাপার। সো একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট তুমি এন্ড দিয়ে জুড়েছো, এবং তুমি লাস্টে বললে যে দুটো স্টেটমেন্টই যে কোনো xy belongs to the whole set capital X এর জন্য ট্রু। এটা লাস্টে লিখে দিয়েছো, বুঝেছো? দাদা মানে এখানে এক্স ওয়াই আছে, তার মানে কি এটা ওই ইয়েতে ওই টু ডাইমেনশনে? টু ডাইমেনশন, ডাইমেনশন কথাটা এখানে কোনো কাজে লাগবে না যদিও, বাট তুমি ভাবতে পারো এইভাবে যে টু ডাইমেনশনে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড থাকলে তাহলে কি জেড এখানে থাকবে না। দেখো ব্যাপারটা এরকম নয়, জেড থাকবে না। ব্যাপারটা হচ্ছে যে মেট্রিক বা ডিসটেন্স সবসময় দুটো পয়েন্টের মধ্যে মাপা হয়। ঠিক আছে, এবার ধরো তুমি তিনটে পয়েন্ট ইউজ করতেই পারো। ফর এক্সাম্পল আমি একটা ছবি দেখাই। আমরা তো এটাও করেছি না, যেগুলো ধরো হাওয়াতে যে পয়েন্ট গুলো আছে তাকেও তো মেপে, মানে তাদের দুজনের মধ্যে ডিসটেন্স তো মেপে। অবশ্যই মাপবো। তুমি এটা দেখো, এইটা দেখো প্রিয়জিৎ, ধরো এটা তোমার বাড়ি, বাড়ি মানে হোম, এইচ। ঠিক আছে, ওকে, এটা তোমার কলেজ, ওকে, কলেজ মানে সি, ওকে, ঠিক আছে। আর এইটা একটা কোনো একটা প্লেস, যে কোনো একটা আরবিট্রারি প্লেস, ধরো তোমার বন্ধুর বাড়ি, দাদার বাড়ি, দিদির বাড়ি, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, সো তুমি যখন কলেজ যাচ্ছ, মেবি হয়তো এইখান থেকে ঘুরে যেতে ইচ্ছা করলো বা দরকার হলো, যে কোনো কারণে আমার ওখানে একটা খাতা বা বই আছে, সেই বইটা নিয়ে আমাকে কলেজ যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ডিসটেন্সটা কিভাবে মাপবে? এইচ আর পি এর মধ্যে যে ডিসটেন্স ডি অফ এইচ পি, আবার পি আর সি এর মধ্যে যে ডিসটেন্স ডি অফ পি সি, এই হচ্ছে তোমার টোটাল রাস্তাটা, ডি অফ এইচ পি আর ডি অফ পি সি যোগফল। বুঝতে পারলে? বুঝতে পারলে? এটা দাদা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি না? হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, এবং মেট্রিকেও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফলো করতে হয়। আবার ধরো তুমি বললে যে আমি তো আর রোজ রোজ এইখানে ঘুরে, এই এক সেকেন্ড বলছি তোমার, আমি তো আর রোজ রোজ ঘুরে এরকম ভাবে যাবো না, আমি কখনো কখনো সোজা রাস্তাতেও যাবো,
ডাইরেক্ট এইচ থেকে সি তে যাব কখনো কখনো, তাহলে সেটা হলো ডি অফ এইচ সি। বুঝতে পারলে? ট্রায়াঙ্গেল ফলো কেন করবো ওটাই জিজ্ঞাসা করলো। ট্রায়াঙ্গেল ফলো করতে বলছি না, আমি এইখানে যেটা লিখেছি সেটার মানে হলো যে সোজা রাস্তায় গেলে যতটা ডিস্টেন্স হয় সেটা এই ঘুরে যাওয়ার থেকে ছোট হয়, এখানে সেইটা লেখা আছে। ডি অফ এইচ সি লেস ইকুয়াল ডি অফ এইচ পি প্লাস ডি অফ পিসি। বুঝলে? আচ্ছা স্যার বলছিলাম যে ওই টেস্ট স্টেটমেন্ট তিনটা একদম স্যাটিসফাই করলেই কেন মেট্রিক হয়? এক সেকেন্ড দাঁড়াও, এক এক করে আমি ক্লিয়ার করি ব্যাপারটা। কোন স্টেটমেন্টের কথা বলছো? না স্যার একদম মানে তো যে মেট্রিক একদম আছে ওখানে তিনটে একদম স্যাটিসফাই করলেই কেন মেট্রিক পেস বলা হয়, মানে ওই তিনটেই কেন? এটা তো সেই নিউটনস ল এর মতো, যে নিউটন বলেছিল যে যে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষের টানে নিচের দিকে আসবে। তা তুমি নিউটন কি প্রশ্ন করলে, আচ্ছা দাদা সব সময় কেন নিচের দিকে আসবে, উপরের দিকে তো যেতেই পারে। এরকম ব্যাপার হয়ে গেল। না ডান দিক বাঁ দিকেও যেতে পারে। ডান দিক বাঁ দিকেও যেতে পারে। তখন নিউটন কি করবে তোমাকে বলো? এরকম প্রশ্ন একটা করলে, বিড়াল ছিল ওটা গায়ে ছেড়ে দিল। এরকম প্রশ্ন করলে হবে? নিউটন পাগল হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা তো বাদই দাও, আমি তো কোন ছাড়, নিউটনই পাগল হয়ে যাবে প্রশ্ন করলে। ঠিক আছে, আচ্ছা বক্সি, তোমার ডাউট ক্লিয়ার আছে? হ্যাঁ বেশ, ঠিক আছে। এবার ডিসটেন্স কি আমরা কিরকম ভাবে চাইবো সাধারণত? ধরো এক্স আর ওয়াই দুটো পয়েন্ট, ঠিক আছে? তুমি বললে এক্স আর ওয়াই এর মধ্যে ডিসটেন্স মাপছি, তা আমার মন চাইলো যে আমি ওয়াই আর এক্স এর মধ্যে ডিসটেন্স মাপবো। তা ন্যাচারালি তুমি যেটা মেপেছো সেটা ডি অফ এক্স এক্স ওয়াই, আর আমি যেটা মেপেছি সেটা ডি অফ ওয়াই এক্স। তো দুটো তো সমান হওয়া উচিত, নাহলে তো ঝগড়া লেগে যাবে আমাদের দুজনের মধ্যে, তাই না? বলো। আরে ভাই বলবে তো কিছু? হ্যাঁ এই প্রপার্টিটার নাম হলো সিমেট্রি। এর নাম হলো সিমেট্রি, ঠিক আছে? আচ্ছা, আবার তোমরা যেটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলো, সেটাও ওখানে আছে d of xy প্লাস d of yz গ্রেটার ইকুয়াল d of xz। যে কোনো xyz এর জন্য, যে কোনো xyz যদি আমি ক্যাপিটাল X থেকে নিই তার জন্য এটা ঘটবেই ঘটবে। এটার নাম হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যেটা তুমি একটু আগে এখানে বুঝলে। এই যে এই যে এই যে এই যে তাহলে তোমার মনে হচ্ছে না যে এগুলো খুব অবভিয়াস ক্রাইটেরিয়া? একটা ফাংশনকে ডিসটেন্স নামে ডাকার জন্য, একটা ফাংশনকে ডিসটেন্স ফাংশন বা মেট্রিক নামে ডাকার জন্য এই ঘটনাগুলো অবশ্যই ঘটা উচিত। তুমি ফিল করছো না ভেতর থেকে? এগো ফিল করছো না? দেখো দাদা, M1 M2 এটা ঠিক আছে, M3 টা আমার মাথায় ঢুকলো না। মানে এটাকে দেওয়ার দরকার কিসের জন্য? না কেন দরকার নেই? কেন দরকার নেই? তুমি তো সবসময় বলছো যে হ্যাঁ আমি যদি সোজা রাস্তায় যাই তাহলে ডিসটেন্স কম হবে, বলছো না? হ্যাঁ, এখানে ধরো আমার একটা বন্ধুর বাড়ি পি সেকশন, ওখানটায় ধরো যদি ওখান থেকে বেরিয়ে আমি একটা রেস্টুরেন্টে গেলাম, তারপর কলেজে গেলাম, তা আরো ডিসটেন্স বাড়বে। তুমি যেটা বলতে চাইছো যে পি এর পরে এখানে একটা কিউ আছে, তারপর একটা সি আছে, তাই তো? হ্যাঁ, তখন তাহলে ইনইকুয়ালিটিটা কি হবে? আরো ডিসটেন্স বাড়বে, আরো বাড়বে। যত তুমি অ্যাড করবে তখন ইনইকুয়ালিটি এরকম হবে। তোমার তোমার শর্ত অনুযায়ী ইনইকুয়ালিটি এরকম হবে। আমি লিখছি d of hc লেস, এর পাশে আরো বাড়তে থাকবে। হ্যাঁ d of hp। প্রথমে তুমি বন্ধুর বাড়ি গেছো, তারপরে না, প্রথমে তুমি তোমার দাদার বাড়ি গেছো, সেখান থেকে বন্ধুর বাড়ি গেছো, d of pq, তারপর সেখান থেকে কলেজ গেছো, d of qc। সিম্পল। কি বুঝলে? তখন তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থাকবে না। কেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নয়? ইট ইজ অলসো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তখন এই ইনইকুয়ালিটিটা হচ্ছে d of hc লেস ইকুয়াল দিস, এটাও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। কেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নয়? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে তিনটে নাম্বার আরে আছে। ট্রায়াঙ্গেলটা একটা, এই ছেলেটাকে কি বলি বলতো, দাঁড়াও বোঝাই তোমাকে। আচ্ছা শোনো, প্রথম আবিষ্কার হয়েছিল গরুর গাড়ি, ঠিক আছে? প্রথম আবিষ্কার হয়েছিল গরুর গাড়ি, ঠিক কিনা? তারপরে আবিষ্কার হয়েছিল হাতে টানা গাড়ি, ঠিক কিনা? মানুষে টানা গাড়ি, হাতে টানছে, রিক্সা, ঠিক আছে? তারপর আবিষ্কার হলো সাইকেল,
ঠিক আছে? আরে ঘোড়া তো পরে, ঘোড়া তো গরুর সাথেই ঘোড়া এসছে, গরুর সাথেই ঘোড়া এসছে। ঘোড়া আবার কি নেক্সট জেনারেশন নাকি? আল্ট্রা মডার্ন টেকনোলজি ঘোড়া, ঠিক আছে? তারপর আসলো গাড়ি, ঠিক আছে? তো তুমি তো সবাইকেই গাড়ি বলছিলে। তোমার ধরো তোমার ঠাকুরদা তিনি ওই ঘোড়ার গাড়িকে গাড়ি বলতেন, ঠিক আছে? তারপর তোমার ঠাকুরদা ওই হাতে টানে রিক্সাকে গাড়ি বলতেন। তারপর মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তারপর তোমার বাবা এই গাড়িটাকে গাড়ি বলতেন। তুমি আবার মোটামুটি ল্যাম্বরগিনির নিচে গাড়ি বলো না, ঠিক আছে? তো সবই তো গাড়ি বলছো, আলটিমেটলি মডার্নাইজেশন তো হচ্ছে। তা তুমি এবার যদি বলো আচ্ছা আচ্ছা এই গরু টানা গাড়িকে কেন গাড়ি বলা হবে, সেটা বলতে তো হবে না, তাই না? তো এটাও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ভাই, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছিলাম যে মানে মেট্রিক টেস্টে এখানে যে ডিস্টেন্সটা বলা হচ্ছে, মানে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেই সেটের এলিমেন্ট গুলোর মধ্যে ডিস্টেন্স, তাই তো? এলিমেন্ট গুলোর মধ্যে ডিসটেন্স দুটো দুটো করে নিয়ে তাদের মধ্যে ডিসটেন্স। মানে কোনো আইডেন্টিক্যাল একজন থাকবে, তার থেকে সবাই ডিসটেন্স এরকম? না না না, একদম না, যে কোনো দুটো নিয়ে তাদের মধ্যে ডিসটেন্স। আচ্ছা দাদা, এই তিনটে ছাড়া আর কিছু আছে? না আর কিচ্ছু নেই, একদম এই তিনটেই আছে। এই তিনটেই হচ্ছে নাম্বার ছাড়া হ্যাঁ ধরুন স্যার একটা সেটের মধ্যে হচ্ছে যে একটা সেটের মধ্যে এরকম রাখা আছে বই খাতা কলম। বই খাতা কলম, ঠিক আছে? যে মেট্রিক টেস্ট না আমি বুঝতে পারবো না, বলার একবার। আরে ভাই তোমার কথা সব জড়িয়ে যাচ্ছে, আরেকবার বলো। মানে তো ধরুন একটা একটা সেটের মধ্যে বই খাতা কলম এই তিনটে এলিমেন্ট আছে। হ্যাঁ এবার স্যার এবার যদি আমরা মেট্রিক ডিভাইড করতে যাই, তাহলে খাতা কলমের মধ্যে ডিস্টেন্স বা কলম খাতা বা খাতা বই, মানে এর মধ্যে ডিস্টেন্স, মানে ওটা কিভাবে হবে? ওখানে তো ডিস্টেন্সটা পাওয়া যাবে না। যদি 1 2 3 থাকতো তাহলে তো ডিস্টেন্স বলতে পারতাম। কেন পাওয়া যাবে না? খাতা কলম কেন পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না কেন? আমি তোমায় বলে দিচ্ছি, দেখো তোমার বই খাতা কলমকে আমি এবিসি নাম দিলাম, চলো অত বড় বড় বলবো না, এবিসি চলবে তো? বেশ ঠিক আছে। এবার এ আর এ দুটো যদি সেম হয় ডিসটেন্স জিরো। একইভাবে বি আর বি দুটো যদি সেম হয় তো ডিসটেন্স জিরো, মানে দুটো পয়েন্টের মধ্যে তুমি ডিসটেন্স বলছো, পয়েন্ট দুটো সেম হলে ডিসটেন্স জিরো। একইভাবে সি আর সি যদি সেম হয় তো ডিসটেন্স জিরো। আর যদি এ আর বি বলো তাদের মধ্যে ডিসটেন্স নিলাম 2, যদি বি আর সি বলো তাদের মধ্যে ডিসটেন্স নিলাম 2, যদি সি আর এ বলো তাদের মধ্যে ডিসটেন্স নিলাম 2 2 2। এটা অটোমেট্রিক হবে। আমি ধরে নিয়েছি, তুমি তোমায় এক্সাম্পল দিতে বলছো তো আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ওটাকে ক্যালকুলেট করে 2 পাওয়া যাবে? ক্যালকুলেট তুমি কি করে করবে বলো তো? তুমি খাতার বইয়ের মধ্যে কি ডিসটেন্স ক্যালকুলেট করবে? তুমি ডিফাইন করছো, জোর করে তুই বলে দিচ্ছিস। জোর করে ডিফাইন করছো, বলে দিচ্ছ না, ডিফাইন করছো। তোমার 2 না পছন্দ হলে তুমি 3 নাও, 3 না পছন্দ হলে 4 নাও, যা খুশি নাও। এত স্বাধীনতা দিয়ে রাখলাম তোমাকে। হ্যাঁ তো ওটা জোর করেই করা হচ্ছে না? হ্যাঁ তো তুমি এক্সাম্পল দিচ্ছ না, এ তো কোনো এক্সিস্টেন্স নেই, মানে এরকম না যে জিনিসটা আছে তুমি নিয়ে এসে দেখাবে। এটা তুমি তৈরি করছো, তুমি জন্ম দিচ্ছ, ব্যাপারটা বোঝো। তুমি তৈরি করছো নিজে হাতে। হ্যাঁ বলো। স্যার বুঝলাম যে যখন রিয়েল লাইনের মধ্যে ফেলা যাচ্ছে এলিমেন্ট গুলোকে, তখন আমরা ডিস্টেন্স সলভে বের করতে পারছি। মানে ধরুন বলতে চাইলাম যে মানে রিয়েল লাইনে ফেলা যাচ্ছে না, যেমন বই খাতা বলো, তখন আমরা কিভাবে মেট্রিক বেসটা ডিভাইড করবো? মানে যেগুলো রিয়েল লাইনে ফেলা যাবে না। তো আমি তো এইটাই তো তোমাকে বললাম যে বই খাতা কলমের নাম দাও এবিসি, ঠিক আছে? এবার যখনই দুটো সেম নেবে, ধরো এ আর এ নিয়েছো তাহলে ডিসটেন্স জিরো বলো। একইভাবে বি আর বি এরও ডিসটেন্স জিরো বলো, সি আর সি এরও ডিসটেন্স জিরো বলো। আর যখন দুটো ডিফারেন্ট নিচ্ছ তখন ডিসটেন্স কিছু একটা বলে দাও তোমার পছন্দের মতো, 2 3 4 সামথিং। ধরো 2 বললে বা 3 বললে, যা বলবে একই বলো। মানে ধরো এ আর বি এর মধ্যে ডিসটেন্স 3, ঠিক আছে? বি আর সি এর মধ্যে ডিসটেন্স 3, ঠিক আছে? সি আর এ এর মধ্যে ডিসটেন্স 3, ঠিক আছে? সো ইট ইজ আ মেট্রিক। এবার তুমি বলবে মেট্রিক হচ্ছে কিনা, তার জন্য তো এগুলো চেক করতে হবে। নাও চেক করো, চেক দেখো হচ্ছে, তিনটেই স্যাটিসফাই করবে, আমার গ্যারান্টি করবে। ট্রাই করো।
ট্রাই করে বলো তো তিনটে স্যাটিসফাই করছে কিনা। আগে আগে দাঁড়াও এক সেকেন্ড, তিনটে স্যাটিসফাই করছে কিনা ট্রাই করে বলো। আমাকে 1 মিনিট দাও জাস্ট, যদি 1 মিনিট দাও, হবে একটা মিনিট দাও, একটা মিনিট। ও যা আমি এসছি, টিফিন খাবো না, ভাত খাবো। টিফিন খাবো না কিছু, কালকে রাতে খাওয়াটা একটু বেশি হয়েছে, নিমন্ত্রণ ছিল। হ্যাঁ খাবো না। ও যা ঠিক আছে। হ্যাঁ চলো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি যে মেট্রিক হচ্ছে নাকি এখনো দ্বন্দ্বে আছো? না তো এবার ঠিক আছে হয়েছে? একটা ছবি ভালো ওদের একটা ছবি এঁকে দেখবে এই তো ছবি এঁকেই তো প্রথমে বললাম, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ছবি দিয়েই বললাম, আর বাকিগুলো তো ছবির কোনো দরকার নেই। ধরো তুমি বলছো যে x আর y এর মধ্যে ডিসটেন্স আর y x এর মধ্যে ডিসটেন্স, ধরো h p এর মধ্যে ডিসটেন্স p h এর মধ্যে ডিসটেন্স, তো সেম তো হবেই, হওয়া তো উচিত, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যেখানে ছবি দরকার অবশ্যই এঁকে দেখাবো, কেন দেখাবো না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। হ্যাঁ, তাহলে মেট্রিকের ডেফিনেশন কারোর যদি কোথাও মনে হয় যে না বুঝিনি বা সমস্যা আছে বলো, বারবার ধরে বলছি বলো, ঠিক আছে? তো আমি এগোচ্ছি তাহলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলো, মেট্রিক স্পেস কাকে বলবো? ওই যে x নন এমপ্টি সেটটা তোমার এবং তার সাথে যে মেট্রিক নিয়েছো d, দুজনকে একসাথে জোড়ায় জোড়ায় বলবো মেট্রিক স্পেস। xd is a metric space. ক্লিয়ার? বলো। এই স্পেস মানে কি? স্পেস মানে একটা জায়গা। মেট্রিক মানে কি? মেট্রিক মানে একটা পরিমাপ করার পদ্ধতি। তাহলে এমন একটা জায়গা যেখানে একটা পরিমাপ করার পদ্ধতি আছে তাকে বলে মেট্রিক স্পেস। মানে ধরো ভারতবর্ষ একটা দেশ, কিন্তু ভারতবর্ষে যদি কোনো সংবিধান না থাকতো, যদি কোনো আইন কানুন না থাকতো, যে যার মতো র্যান্ডমলি যা খুশি করছে, কেউ বলার মতো কিছু নেই, তাহলে কি এটা কোনোদিন একটা দেশ হিসাবে এক্সিস্ট করতে পারতো? তোমার কি মনে হয় পারতো? পারতো না। তো ভারতবর্ষ একটা জায়গা, এটাকে দেশ বানানোর জন্য ইউ নিড আ সংবিধান, ইউ নিড আ কনস্টিটিউট, কি বলে এটাকে, কনস্টিটিউয়েন্সি বলে আই থিংক, ঠিক আছে? তোমার একটা সংবিধান দরকার, কনস্টিটিউশন সরি। সো ভারতবর্ষ একটা জায়গা, সেটাকে দেশ বানানোর জন্য একটা কনস্টিটিউশন দরকার, সংবিধান দরকার। তো দুটোকে মিলিয়ে দেশ তৈরি হলো, জায়গা ভারতবর্ষ উইথ আ কনস্টিটিউশন, দুটো একসাথে জুড়ে ইট ইজ আ কান্ট্রি। ঠিক তেমনি এক্স হচ্ছে একটা সেট, নন এমপ্টি সেট, যেমন ভারতবর্ষ একটা জায়গা তেমন এক্স একটা নন এমপ্টি সেট, ঠিক আছে? তার উপর একটা মেট্রিক আছে ডি। মেট্রিকের কাজ কি? নিয়ম কানুন তৈরি করে দেওয়া। যেমন তোমার সংবিধানের কাজ কি? নিয়ম কানুন তৈরি করে দেওয়া, তেমন মেট্রিকের কাজ হচ্ছে নিয়ম কানুন তৈরি করে দেওয়া। এবার দুটোকে জুড়ে দাও, তৈরি হয়ে গেল মেট্রিক স্পেস। বুঝতে পারলে? বলো, ঠিক আছে? এই রকম এক্সাম্পল দিয়ে কেউ পড়াবে না, আমি তোমাকে লিখে দিতে পারি, জানো তো? সো আমি চাইবো তোমরা একটু ভালো রেজাল্ট করো, নিজেরা একটু ভালো পড়াশোনা করো। আমি পড়িয়ে গেলেই তো হবে না, তোমরাও তো কিছু বাড়িতে পড়তে হবে, সেটা কিন্তু করো, ঠিক আছে? কি বলে? এন্ডোড মানে ওর সংযুক্ত ভাবে আছে, এন্ডোড, ENDOWED, এন্ডোড মানে সংযুক্ত ভাবে আছে, ঠিক আছে? যেমন ধরো ভারতবর্ষ একটা জায়গা, তার সাথে জুড়ে রয়েছে এন্ডোড উইথ আ কি বললেন নামটা, খালি ভুলে কনস্টিটিউশন, সরি। সো এন্ডোড উইথ আ কনস্টিটিউশন, ভারতবর্ষ একটা জায়গা এন্ডোড উইথ আ কনস্টিটিউশন, নাও ইট ইজ আ কান্ট্রি। বুঝতে পেরেছো? চলো এবার আমরা কিছু মেট্রিকের এক্সাম্পল দেব, ঠিক আছে? এই বক্সি ক্লিয়ার তোমার? হ্যাঁ দাদা, মজা আসছে? হ্যাঁ একদম। বেশ চলো, বেশ চলো।
আমরা মেট্রিকের এক্সাম্পল দেবো, ঠিক আছে? আমার কাছে পড়াশোনা না গতানুগতিক নয় যে তুমি লেখো লেখো লেখো, এই লেখো সেই লেখো, এই জ্ঞান দিলাম ওই দিলাম না। তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল ছাড়া আমি পড়াতে পারবো না, ঠিক আছে? চলো, ডিসক্রিট ম্যাট্রিক স্পেস। ডিসক্রিট কথাটার মানে কি? ডিসক্রিট মানে হচ্ছে যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এক্সাম্পল দিই, ঠিক আছে? ধরো ধরো বললাম যে ক্লাসে একজন মনিটর আছে। তোমার ধরো কলেজ হোক স্কুল হোক একটা ক্লাস মনিটর আছে। ক্লাস মনিটর গুলো খুব পাজি হয়, হ্যাঁ, খালি নামের পাশে স্টার বসায়, তাই না? বসাতো তো স্কুলে, হ্যাঁ বসাতো। হ্যাঁ, তো ক্লাস মনিটরের থেকে বাকিদের ডিস্টেন্স ধরলাম 1, ঠিক আছে? ধরো ক্লাস মনিটর যে আছে, ঠিক আছে, তার থেকে বাকিদের ডিস্টেন্স 1, ওকে? এবং ক্লাস মনিটর যে কেউ হতে পারে, মানে ধরো আজকে যদি এই স্টুডেন্টটা 1 মাস ক্লাস মনিটর থাকে, পরের মাসে অন্য একজন ক্লাস মনিটর হবে, তারপরের মাসে অন্য একজন ক্লাস মনিটর হবে, ঠিক আছে? তো সেই সূত্রে যে কোনো দুটো স্টুডেন্টের মধ্যে ডিস্টেন্স 1 করে দিলাম, ঠিক আছে? তো আমি একটা ক্লাস নিলাম, মানে স্কুলের একটা যে কোনো ক্লাস তুলে নিলাম, ধরো ক্লাস 11 এর স্টুডেন্ট গুলো, ক্লাস 11 এর সায়েন্সের স্টুডেন্ট গুলো, ঠিক আছে? নিয়ে বললাম যে কোনো দুটো স্টুডেন্টের মধ্যে ডিস্টেন্স হলো 1, দুটো ডিফারেন্ট স্টুডেন্টের মধ্যে। আর যদি দুটো সেম স্টুডেন্ট হয় তাহলে ডিস্টেন্স হলো 0, ওকে? এবার তুমি ভেবে দেখো, যখনই তুমি এরকম একটা শর্ত চাপিয়ে দিলে যে যদি দুজন স্টুডেন্ট হয়, মানে রাম আর শ্যাম, তাদের মধ্যে ডিস্টেন্স 1, বাট রাম আর রাম মানে সেম দুজন, টেকনিক্যালি ম্যাথমেটিক্স কি বলে? ম্যাথমেটিক্স বলে যে সেটের মধ্যে যদি যে কোনো একটা এলিমেন্ট নাও, তাহলে তুমি তো ডিসটেন্স তৈরি করছো সেটের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে, তো একই এলিমেন্টকে দুবার নিয়ে তার মধ্যেও তো ডিসটেন্স মাপতে পারো, তাই না? তো সেটাই আমি বলছি যে তুমি ধরো বললে রাম আর রাম তাদের মধ্যে ডিসটেন্স 0, ঠিক আছে? তো এটাও তো ডিসটেন্স অবশ্যই। কেন ডিসটেন্স নয়? অবশ্যই ডিসটেন্স, কারণ রাম সেটের এলিমেন্ট, একই সেটে তুমি আবার রামকে ভাবতে পারো, কারণ তুমি যখন ম্যাপিংটা তৈরি করেছো তুমি তো x ক্রস x এর উপর তৈরি করেছো, তো x এর মধ্যেও রাম আছে, সেই রাম এই x এও আছে, তো অবভিয়াসলি রাম এবং রামের ডিসটেন্স তৈরি করা যাবে। একই দুটো স্টুডেন্ট, সেম স্টুডেন্ট, একই ক্লাসের মধ্যে, একটা ক্লাসের মধ্যে দুটো সেম স্টুডেন্ট, তার মধ্যে ডিসটেন্স তৈরি করা যাবে, এবং সেই ডিসটেন্সটা তুমি 0 বলছো, কারণ তোমার শর্তই ছিল যে মেট্রিক হতে গেলে দুটো সেম পয়েন্টের ডিসটেন্স 0 হতে হবে। এই যে শর্তটা ছিল এটাকে কিন্তু ভুললে চলবে না। এই যে d of xy equal to 0 if and only if x equal to y, x আর y যদি সমান হয় তাহলে ডিসটেন্স 0, আর ডিসটেন্স 0 হলে সমান হবে, এটা কিন্তু ভুললে চলবে না। কি তাই তো নাকি? ভুললে চলবে? বলো। না 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 না, ভুললে চলবে না। আচ্ছা, তাহলে একটা কথা যদি আমরা এবার মাথায় ঢোকাই যে ঠিক আছে d of xy না হয় বুঝলাম, কিন্তু আচ্ছা ভেবে বলো তো, একটু ভেবে বলো তো, যে যদি আমি তোমাকে বলি যে এই রকম একটা মেট্রিক তৈরি করো, যে ক্লাসের কথাটা যেটা বলছিলাম, যে কোনো দুটো ডিফারেন্ট স্টুডেন্টের মধ্যে ডিসটেন্স 1, অর্থাৎ x আর y দুটো স্টুডেন্ট একই ক্লাসের মধ্যে, তারা যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ x আর y যদি সমান না হয় তাহলে ডিসটেন্স 1, আর যদি x আর y সমান হয়ে যায় তখন একই স্টুডেন্ট, তাদের মধ্যে ডিসটেন্স 0। তাহলে আমি একটা ফাংশন তৈরি করেছি, তার নাম দিয়েছি d from capital X cross capital X to r, ঠিক আছে? যে ফাংশনটা এরকম d of xy equal to 1 যদি x not equal to y হয়, আর 0 যদি x equal to y হয়। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা যে মেট্রিক হচ্ছে, আজ তোমাকে আমি ওই তিনটে ফর্মুলা দিয়ে প্রমাণ করে দেখাবো। কোন তিনটে ফর্মুলা? এই যে এই তিনটে ফর্মুলা, মেট্রিক হওয়ার জন্য যে m1 m2 m3 তিনটে ফর্মুলা লাগে, এই তিনটে ফর্মুলা দিয়ে প্রমাণ করে দেখাবো যে এই ফাংশনটা একটা মেট্রিক হিসাবে আসছে আমার কাছে। বুঝেছো কথাটা? তাহলে প্রমাণটা শুরু করব। রেডি? বলো। বলছিলাম যে স্যার প্রমাণিত হয়, মানে যে প্রত্যেকটা সেটের মধ্যে মানে এলিমেন্ট গুলো একটা ডিস্টেন্স অবস্থান, মানে ব্যাপার অবস্থান করে থাকে। আরেকবার বলো, তোমার কথার মাঝখানে আওয়াজ হলো। মানে বলতে যে মানে ধরুন এটা দ্বারা কি প্রমাণিত হয় যে মানে একটা সেটের মধ্যে যখন এলিমেন্ট গুলো থাকে সব এলিমেন্ট গুলো একটা ডিস্টেন্স বজায় রেখে থাকে। না দেখো, ডিসটেন্স বজায় রেখে থাকে, ইটস নট লাইক দ্যাট। ডিসটেন্স তৈরি করাটা তোমার হাতে। তুমি যদি বলো আমি কোনো সেটের উপর ডিসটেন্স তৈরি করব না, করবে না, মেট্রিক স্পেস হবে না। ব্যাপারটা বুঝো।
এই দেখো, মেট্রিক স্পেস হতে গেলে কি লাগে? মেট্রিক স্পেস হতে গেলে লাগে একটা এক্স আর একটা ডি, ঠিক আছে? তুমি যদি বলো আমি ডি তৈরিই করব না, তো এক্স ডি তৈরি হবে না, জাস্ট এক্স পড়ে থাকবে। ইটস আ সেট, অনলি আ সেট। বুঝলে তো? ও আচ্ছা, বুঝেছি। টপোলজির কনসেপ্টটাও কিন্তু সিমিলার, জানো তো? টপোলজি বলে যে তোমার কাছে একটা সেট আছে, নন এমপ্টি সেট আছে। আচ্ছা, যেমন তুমি ছোটবেলায় মেট্রিক তৈরি করেছিলে, মানে এখন তুমি ছোট আছো, পরের সেমিস্টারে একটু বড় হবে, তো সেই সেন্সেই বলছি যে যেমন তুমি ছোটবেলায় মেট্রিক তৈরি করেছিলে, তেমন তুমি একটা টপোলজি তৈরি করো। টপোলজি এরকম একটা জিনিস, এরকম একটা ম্যাপিং। যেমন আজকে তুমি মেট্রিক পড়ছো, মেট্রিক একটা ম্যাপ, তেমন টপোলজি একটা ম্যাপ, ঠিক আছে? তো টপোলজি এরকম বলবে তোমাকে যে সেট আছে তোমার কাছে, তার উপরে একটা টপোলজি তৈরি করো, দুটো মিলিয়ে হয়ে গেল টপোলজিক্যাল স্পেস। একদম একই রকম একটা কনসেপ্ট, কিন্তু অবশ্যই মেট্রিকের ডেফিনেশন যে পয়েন্টগুলো দিয়ে তৈরি, টপোলজির ডেফিনেশন একটু একটু অন্যরকম পয়েন্ট দিয়ে তৈরি, একদম এক্স্যাক্টলি ম্যাচ করবে না, একটু 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 অন্যরকম। বুঝতে পেরেছো? ও আচ্ছা, এবার বুঝেছি। এই হলো ব্যাপারটা, ঠিক আছে? তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সব জিনিসটাই সোজা যদি তুমি ঠিকভাবে পড়তে জানো। আর যদি তুমি ঠিকভাবে না পড়তে জানো, তাহলে সব জিনিসটাই কঠিন। যেমন ধরো বাঙালি কি করে, আগে শুক্তো খায়, তারপরে যা আছে ডাল আলু ভাজা, তারপরে শুরু করে। তুমি ধরো আগেই মাংসটা খেয়ে নিলে, তারপরে শুক্তোটা খেলে, তো তোমার হজম কি করে হবে ভাই? তখন তুমি বলবে রান্না খারাপ হয়েছিল। ঠিক তেমনই, যদি তুমি টপোলজি পড়তে না জানো বা পড়াতে না জানো, তাহলে তুমি টপোলজিকে দোষ দিলে তো হবে না। তুমি জানো না, সেটা তোমার প্রবলেম ভাই, ঠিক আছে? আমরা অনেকেই আছি যে আমরা পড়াতে জানি না ঠিকভাবে, আমরা বলে বেড়াই যে টপোলজি খুব কঠিন সাবজেক্ট, টপোলজি পড়ানোর লোক নেই। আরে ভাই, আমি জানি না মানে কি আর কেউ জানে না? এরকম কি ব্যাপার যে আমি জানি না টপোলজি, তারপরে কেউ জানে না? অনেকেই পড়াতে পারবে, ঠিক আছে? ঠিক তেমনই আমি যদি ধরো কোনো একটা সাবজেক্ট জানি না, আমি বলে বেড়াচ্ছি যে টপোলজি খুব কঠিন সাবজেক্ট, টপোলজি পড়াতে পারে না কেউ, টপোলজি পড়ানোর লোক নেই। টপোলজি কঠিন কেন? তুমি জানো না, সেটা তোমার প্রবলেম ভাই। টপোলজির উপরে কেন চাপাচ্ছ জিনিসটা? এই হলো ব্যাপার, ঠিক আছে? চলো, আচ্ছা, তাহলে এবার আসছি, আমি এটাকে মেট্রিক প্রমাণ করবো। তানিশি, মজা আসছে তো নাকি? বলো। বেশ, আচ্ছা, মেট্রিক প্রমাণ করতে চলেছি। তো সবার আগে আমি একটা ওয়ার্ড লিখে নিলাম যে এই যে ফাংশনটা তৈরি করা হয়েছে, এটা কিনা ওয়েল ডিফাইন্ড ফাংশন। ওয়েল ডিফাইন্ড কথাটার মানেটা কি? ওয়েল ডিফাইন্ড কথাটার মানে হলো যার ডোমেন ঠিকঠাক আছে, কোডোমেন ঠিকঠাক আছে, এবং একই পয়েন্টে দুরকম ইমেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার তুমি যদি বলো আমি চেক করলাম কি করে যে একই পয়েন্টে দুরকম ইমেজ পাওয়ার সম্ভাবনা নেই, সেই চেকিংটা আমি এখানে করেছি, কিন্তু এটা করাটা দরকার নেই। আমি করেছি জাস্ট তোমাকে প্রথমটাই দেখানোর জন্য যে কিভাবে চেকিং করতে হয় সেটা শেখানোর জন্য, বাট ইটস নট নিডেড, এটা দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে? কিভাবে চেকিং করতে হয় জাস্ট একটু শিখিয়ে দেওয়ার জন্য। ধরো ওয়েল ডিফাইন্ডনেস, অ্যাকচুয়ালি ধরো দুটো পয়েন্ট নিয়েছো, x1 y1 আর x2 y2, দুটো সেম পয়েন্ট, ঠিক আছে? তাহলে এর উপর ডি অ্যাপ্লাই করলে যা হবে, দুটো পয়েন্ট মানে এখানে x1 y1 দুটো পয়েন্ট নিয়েছো, x1 y1 তাদের উপর ডি নেবে, আবার এখানে x2 y2 দুটো পয়েন্ট নিয়েছো, তাদের উপর ডি নেবে। তাহলে এখানে দুটো পয়েন্ট নিয়েছো, এখানে দুটো পয়েন্ট নিয়েছো, যদি এই পেয়ারটা এই পেয়ারের সাথে সেম হয়, তাহলে এর উপর ডিটা এর উপর ডি এর সাথে সমান হবে, অর্থাৎ ডি অফ x1 y1 টা ডি অফ x2 y2 এর সাথে সমান হবে। এটা তুমি দেখাতে চাও, তো ভালো কথা। x1 y1 যদি x2 y2 এর সাথে সমান হয়, তাহলে x1 টা x2 এর সাথে সমান, y1 টা y2 এর সাথে সমান, ঠিক আছে? তাহলে d অফ x1 y1 টা হয় 1 অথবা 0। 1 কখন যদি x1 not equal to y1 হয়, 0 কখন যদি x1 equal to y1 হয়, তাই তো? আর তুমি তো বলেছো যে x1 মানে x2, y1 মানে y2, তাহলে x1 not equal to y1 কথাটার মানেই হচ্ছে x2 not equal to y2। দেখো ভালো করে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ওয়েল ডিফাইন্ড। আবার x1 equal to y1 কথাটার মানেই x2 equal to y2। তাহলে এটা 1 ছিল যদি এটা ঘটে, তাহলে 1 হয়েছে যদি x2 not equal to y2, আর 0 হয়েছে যদি x2 equal to y2, তার মানে এটা d of x2 y2। তাহলে d of x1 y1 equal to d of x2 y2। তার মানে কি, যদি এই দুজন সমান হয়, যে x1 y1 টা যদি x2 y2 এর সাথে সমান হয়, তাহলে d of x1 y1 টা d of x2 y2 এর সাথে সমান হবে, অর্থাৎ দুটো সেম পয়েন্টের মধ্যে সেম ডিসটেন্স চিরকাল থাকবে, অর্থাৎ d is a map, d is a well defined function। বুঝেছো ব্যাপারটা? ওয়েল ডিফাইন্ড ঘটনাটা বলার মানে দেখানোর দরকার হয় না, জাস্ট বলার জন্য বলা যে ঠিক আছে চলো ডিটা ওয়েল ডিফাইন্ড। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, দেখি এটা মাথা থেকে বার করে দাও, এটা দেখানোর তো দরকার হয় না, তাই মাথা থেকে বার করে দাও, ঠিক আছে?
তো আমরা কি দেখাবো, আমাদের কাজ হচ্ছে এই ডিটাকে মেট্রিক হিসাবে দেখানো, যে ডিটা মেট্রিক হচ্ছে, চলো এটা দেখানোটা আমাদের কাজ। তো ঠিক আছে না, আমি ডিটাকে মেট্রিক দেখাবো, তো ভালো কথা, একটা কাজ করি, দেখ শোনো, একটা কাজ করি, আমি এখানে ডি এর প্রপার্টি গুলো স্যাটিসফাই করাই, মানে মেট্রিকের প্রপার্টি গুলো স্যাটিসফাই করাই। কি কি প্রপার্টি ছিল প্রথমে মনে করো তো? প্রথম প্রপার্টি ছিল নন নেগেটিভনেস বা পজিটিভনেস যেটাকে বলা হয়, ঠিক আছে? দেখো পজিটিভনেস প্রপার্টি কি ছিল, এই যে কি ছিল, ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল 0 আর ইকুয়াল 0 ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়াল ওয়াই, ঠিক আছে? তো চলো সেই প্রপার্টিটা আমি এখানে চেক করব। দেখো ধরো এক্স আর ওয়াই ক্যাপিটাল এক্স থেকে নিলাম, ভালো কথা। তুমি ডি অফ এক্স ওয়াই বললে, তো তাকিয়ে দেখো তো ডি অফ এক্স ওয়াই এর ভ্যালু কি কি হতে পারে, কি কি চয়েস আছে তোমার কাছে, কি কি হতে পারে গো? 1 হতে পারে বা 0 হতে পারে, তাই তো? 1 হোক কি 0 হোক, সেটা তো গ্রেটার ইকুয়াল 0ই হচ্ছে, তাই না? বলবে তো? আরে ভাই বলো। হ্যাঁ দাদা। তোমরা কি হাঁপিয়ে গেছো? দাদা না না না, মাইকটা খোলার সময় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো 1 হোক বা 0 হোক, সেটা তো গ্রেটার ইকুয়াল 0ই হলো। তাহলে প্রথম কথা, ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল 0 খুব সাধারণ ব্যাপার, যেটা তোমার ডেফিনিশনে আছে সেখান থেকে তুমি পেয়ে গেলে। এবার পরেরটা কি ছিল, যে যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে ডি অফ এক্স ওয়াই 0 হবে, এবং কনভার্সলি ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে এক্স আর ওয়াই সমান হবে। তো তুমি ধরে নাও যে এক্স আর ওয়াই সমান, তোমার ডেফিনিশন কি বলছে যে এক্স আর ওয়াই সমান হলে ডি অফ এক্স ওয়াই 0 হবে, তো সে তো সেখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলে। আবার উল্টো করে ভাবো, ধরে নাও ডি অফ এক্স ওয়াই 0, তো ডি অফ এক্স ওয়াই কখন 0? যদি এক্স আর ওয়াই সমান হয়, তো সেখান থেকে পেয়ে গেলে এক্স ইকুয়াল টু ওয়াই। তাই জন্য মাঝখানে এই দুদিকে মুখওয়ালা ইমপ্লাইটা দিয়েছি, বুঝেছো? বলো হ্যাঁ কি কর অর্ক, ঠিক আছে তো? বলো। এই দাদা আমাকে একটা কথা বলো, এই যখন আমরা মানে করি ওই ওটাকে কি বলে বেশ, ওটাকে কি বেশ বলে, দাঁড়াও দাঁড়াও এই ভাবতে দাও। ভাবো। হ্যাঁ, যখন আমরা এই যে ডিস্টেন্স বের করি তখন তো ছোটবেলায় বিয়োগ করতাম না ডিস্টেন্স বের করতে গেলে, একদম করতাম। এখানে বিয়োগ টিয়োগ করতে লাগে না? এখানে ব্যাপারটা হচ্ছে তুমি বড় হয়ে গেছো, ছোটবেলায় তো অনেক কিছু ছিল, ছোটবেলায় ধরো পেন্সিলে লিখতে হতো, তুমি বড় হয়ে কি পেন্সিলে লেখো? হ্যাঁ, স্টারের পরীক্ষাতে পেন্সিলে লিখে এলাম। ছোটবেলায় সাকালাকা বুম বুম পেন্সিল ছিল, এখন আছে তোমার কাছে সাকালাকা বুম বুম পেন্সিল? না নেই। তাহলে ছোটবেলায় অনেক কিছু ছিল, সেগুলো এখন থাকে বললে হবে? তাও ডিস্টেন্স বের করতে গেলে একটা বিয়োগ করার দরকার নেই। সে তুমি সাকালাকা বুম বুম দিয়ে এখনো লিখতে পারো, তাতে আমার কি অসুবিধা আছে? ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো চলবে না। তুমি যদি বলো ধরো ধরো তুমি চাকরি করতে গেছো, ঠিক আছে, ধরো তুমি জবের ইন্টারভিউ দিতে গেছো, সেখানে পকেটে করে একটা সাকালাকা বুম বুম নিয়ে গেছো, কেমন হবে? বক্সি কি বললো তো বুঝতে পারবো না, বক্সি বলছিল একটু বুঝিয়ে দিই। বক্সি যেটা বলেছে সেটা বক্সিং বুঝেছে, তোমাকে বুঝতে হবে না, ঠিক আছে? চলো, কিছুই বলেনি, ও দাবি করছিল যে আমি বিয়োগ করতে চাই, বিয়োগও করবে, চিন্তা নেই, একটু পরে বিয়োগও আসবে, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। চলো শুরু করছি। তাহলে এই প্রপার্টিটা স্যাটিসফাই হলো মানে তুমি বললে যে ডি হচ্ছে পজিটিভনেস অ্যাক্সিওম স্যাটিসফাই করছে, রেডি? তো বলে দিলে পরিষ্কার যে ডি স্যাটিসফাইজ পজিটিভনেস অ্যাক্সিওম। আপত্তি আছে কোনো? বলো, নেই তো? গুড, ভেরি গুড। চলো পরেরটায় যাচ্ছি। পরেরটা কি হয়? সিমেট্রি। সিমেট্রি মানে কি? ডি অফ এক্স ওয়াই টা ডি অফ ওয়াই এক্স এর সাথে সমান হওয়া চাই, তাই তো? তো আমি প্রথমে এক্স ওয়াই সিলেক্ট করে নিয়েছি, ক্যাপিটাল এক্স থেকে স্মল এক্স স্মল ওয়াই সিলেক্ট করে নিয়েছি, সেট থেকে সিলেক্ট করে নিয়েছি আরবিটারিলি। এবার ডি অফ এক্স ওয়াই ডেফিনিশনটা লিখেছি, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1 যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, আর 0 যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এটাকে এবার ঘুরিয়ে লিখেছি, 1 যদি ওয়াই নট ইকুয়াল টু এক্স হয়, 0 যদি ওয়াই ইকুয়াল টু এক্স হয়। তাহলে ডি অফ এক্স ওয়াই আর এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডি অফ ওয়াই এক্স, দুটো সমান হয়ে গেছে। কি বলছো তোমরা, বলো? বোঝা গেছে? মজাই মজা, সমান হয়ে গেল মানে ডি স্যাটিসফাইজ সিমেট্রি হয়ে গেল। এগুলো দেখে নিতে ভালো লাগছে, বুঝতে পেরে গেছিলাম। আরে ভাই দাঁড়াও, আমাকে তো পড়াতে দাও, তুমি বুঝতে পেরে গেছো বলে কি আমি পড়াবো না? সিমেট্রিক ঠিক আছে, কিন্তু জেডটা এলো কোথা দিয়ে?
আরে জেড তো পরে এসেছে, জেড কে তুমি এখানে কোথায় দেখছো? পরে আসছে, দাঁড়াও, তারা কিসের? ও সিমেট্রি পর্যন্ত হলো, তারপরে জেড আসবে। এবার আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করব। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে আমার 3টে পয়েন্ট লাগে, দুটো পয়েন্টে চলে না। ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে তো 3টে পয়েন্ট লাগে, যেরকমটা আগের বার দেখলে, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলে? তার বক্তব্য হচ্ছে তোমার কাছে যদি 3টে পয়েন্ট থাকে x y z, ক্যাপিটাল X থেকে, তাহলে d of xy plus d of yz greater equal d of xz, it is called the triangle inequality। এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তো চলো শুরু করছি, কোনো ব্যাপার না। তাহলে এইখানে কিন্তু তোমাদেরকে একটু ব্রেন খাটাতে হবে। এর আগে পর্যন্ত ব্রেন খাটানো ছাড়াই হয়ে গেছে, এখানে একটু ব্রেন খাটাতে হবে, ঠিক আছে? তো তুমি 3টে পয়েন্ট নিলে, x y z ক্যাপিটাল X থেকে নিলে, ঠিক আছে? এইবার 3টে কিছু কেস কনসিডার করছো। প্রথম কেস, যদি x টা z এর সাথে সমান হয়, তোমার 3টে পয়েন্টের মধ্যে x আর z যদি সমান হয়, ফার্স্ট কেস তোমার, তাহলে d of xy plus d of yz, দেখো ভালো করে বোঝো, d of xy plus d of yz, ঠিক আছে? তাহলে তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি বলেছো x টা z এর সাথে সমান, এটা কথা ভালো করে ভেবে বলবে আমাকে, ঠিক আছে? তো x টা z এর সাথে সমান হলে d of xz তো 0 হবে। কেন বললাম? তোমার ডেফিনিশনই বলছে এটা। তুমি d এর যে ডেফিনিশনটা এখানে দিয়েছো, যে দুটো পয়েন্ট সমান হলে d টা 0 আর সমান না হলে d টা 1, সেটাই তো মানছি আমি। তো d of xz 0 হবে না যদি x আর z সমান হয়? বলো বলো, ঠিক আছে? তো তো x আর z সমান হলে d of xz 0 হলো, ঠিক আছে? এবার একটা জিনিস ভাবো, তুমি তো এটা প্রমাণ করতে চাও d of xy plus d of yz greater equal d of xz, তো যদি x equal z হয় সেটা প্রমাণ হলো। এবার না হলে কি হবে সেটা পরের কেসে করব। আগে বলো ফার্স্ট কেসটা ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার, ভালো করে ফিল করতে পারছি এবার। তাহলে ফার্স্ট কেস হলো, সেকেন্ড কেসে আসছি। যদি x আর z সমান না হয় তখন কি হবে, চলো দেখা যাক। তাহলে শুরু করছি d of xy plus d of yz দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই সেকেন্ড কেসের মধ্যে আবার আমি কিছু শ্রেণী বিভাগ করব। প্রথম শ্রেণী বিভাগ, যদি y টা x এর সাথে সমান হয়, তুমি তো বলেই দিয়েছো x আর z সমান নয়। এবার যদি y টা x এর সাথে সমান হয়, তো y টা x এর সাথে সমান হলে d of xy টা 0 হবে, তাহলে এইটার ভ্যালু 0। আর y টা x এর সাথে সমান বলেছো, কিন্তু x তো z এর সাথে সমান নয়, তার মানে আলটিমেটলি y ও z এর সাথে সমান নয়। যেহেতু y z এর সাথে সমান নয়, তাহলে d of yz টা কিন্তু 1, তাহলে এটা হয়ে গেল 0 plus 1। বুঝেছো ফার্স্ট এটা? আচ্ছা, সেকেন্ড শ্রেণী বিভাগে আসছি। আগে বলো। আচ্ছা, আমি x not equal to z কেসের মধ্যে আছি। সেই কেসে এটার ভ্যালু জানতে চাই, এটার ভ্যালুটা জানতে চাই, কত হচ্ছে জানতে চাই, ঠিক আছে? ঠিক আছে, এবার এটা লিখলাম d of xy plus d of yz। এবার এটার ভ্যালু জানার জন্য তিন রকম শ্রেণীতে আমি দেখব, তিন রকম ক্লাসে আমি দেখব। ফার্স্ট যেটা দেখতে চাইছি, এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি ওয়েট করেছিলে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও
ট্রেনের টিকিট তো পাওয়া যাচ্ছে না, ফ্লাইটের ব্যবস্থাটা করছি। এই একের থেকে ঝামেলা এত বাড়ছে, কালকে মানে সব এত টেস্ট দিল, ঠিক আছে, ঝামেলাগুলো বেড়েই চলেছে। যাই হোক, দেখা যাক কি হয়, রিপোর্টগুলো আসুক। আবার তো টেস্টের রিপোর্ট নিয়ে দেখাতে যেতে হবে না, এটাও তো একটা থেকে গেল ব্যাপারটা। আমি ভেবেছিলাম হয়তো 19 তারিখ টিকিট কাটবো, বেরিয়ে যাবো আমরা, 19 তারিখে একটা টার্গেট করেছিলাম, 19 তারিখও হবে না, আমাকে তো আবার রিপোর্ট নিয়ে দেখাতে যেতে হবে। এবার আমি রিপোর্টটা নিয়ে যদি দুদিন আগে দেখিয়ে নিতে পারি, চেষ্টা করছি। হ্যাঁ, মাইকটাও তো ওখানে আটকে আছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, একটু বেরোবো এখনই। ঠিক আছে, আমি রাতে দিন করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, দেখো, তো তোমার মেন কেস হচ্ছে এক্স নট ইকুয়াল টু জেড। তুমি এর আন্ডারেই সবকিছু দেখছো, এক্স নট ইকুয়াল টু জেড এর আন্ডারে দেখছো, কিন্তু তুমি যখন এটা ক্যালকুলেট করছো, এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য তিনটে ভাগে ক্যালকুলেট করলে তোমার ভাবতে সুবিধা হবে, ওই জন্য তুমি তিনটে ভাগে ক্যালকুলেট করেছো। প্রথম ভাগটা নিয়েছো, যদি ওয়াইটা এক্স এর সাথে সমান হয়, তখন কি হচ্ছে দেখো, ওয়াইটা এক্স এর সাথে সমান কিন্তু বোঝালে কিন্তু ডি অফ এক্স ওয়াইটা জিরো হয়ে যাবে, ঠিক আছে তো নাকি? হবে তো জিরো। এটা জিরো হওয়ার সঙ্গে সঙ্গে ডি অফ ওয়াই জেডটা কিন্তু 1 হয়ে যাবে। কেন ডি অফ ওয়াই জেডটা 1 হবে? কারণ ভেবে দেখো, এই সবাই শুনতে পাচ্ছ তো? বলো। হ্যাঁ দাদা শুনতে শেষ। ভেবে দেখো, তুমি বলেছো যে ওয়াইটা এক্স এর সাথে সমান, কিন্তু এক্স তো জেড এর সাথে সমান নয়, তার মানে নিশ্চয়ই ওয়াইটা জেড এর সাথে সমান নয়, তার মানে ডি অফ ওয়াই জেড 1 হবে। তোমার ডেফিনিশন তাই ছিল কি না বলো? তাহলে এর ভ্যালু 0, এর ভ্যালু 1, এই ভাগে, ঠিক আছে। এবার দ্বিতীয় ভাগে এসো, যদি ওয়াইটা জেড এর সাথে সমান হয়, তখন কি হবে? ওয়াইটা জেড এর সাথে সমান, তাহলে ডি অফ ওয়াই জেড এর ভ্যালু কিন্তু 0, ঠিক আছে। আর তুমি বলেছো যে এক্স আর জেড কিন্তু সমান নয়, তাহলে ওয়াই যদি জেড এর সাথে সমান হয়ে যায়, তাহলে এক্স নিশ্চয়ই মানে ওয়াই এর সাথে সমান হবে না, কারণ ওয়াইটা জেড এর সাথে সমান, এক্স জেড এর সাথে সমান নয়, তাহলে এক্স আর ওয়াই সমান হতে পারবে না। তার মানে ডি অফ এক্স ওয়াই এর ভ্যালু হবে 1, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 1, এটার ভ্যালু হয়ে গেল 0। বুঝতে পেরেছো দ্বিতীয় ভাগটা? স্যার বলছি তিনটে কেসে ওভার গেল। দাঁড়াও আসছি, আগে এটা শেষ করতে দাও, লাভ বেরো না ডাইরেক্ট, যেটা হচ্ছে আগে হোক, তারপরে পরেরটাই যাব, ঠিক আছে? হয়েছে? এটা বোঝা গেছে? সেকেন্ড ভাগটা বোঝা গেছে? এবার লাস্ট ভাগটা আসছি, শেষ ভাগ। y এখানে ধরেছিলাম y টা x এর সাথে সমান। প্রথম ভাগটা দেখো, প্রথম ভাগটা ধরেছিলাম y টা x এর সাথে সমান, দ্বিতীয় ভাগটা ধরেছি y টা z এর সাথে সমান, তৃতীয় ভাগ তাহলে কি ধরা উচিত? কারোর সাথে সমান নয়। বুঝলে? প্রথম ভাগ ধরেছো x এর সাথে সমান, দ্বিতীয় ভাগ ধরেছো z এর সাথে সমান, তৃতীয় ভাগ ধরা উচিত কারোর সাথে সমান নয়। বুঝেছো? আরে বলো কিছু। বলছি ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা বেশ বুঝেছি বেশ। তাহলে এইবারে কিন্তু তোমাকে দেখতে হবে যে y টা x এর সাথে সমান না হলে d of xy এর ভ্যালু 1, আর y টা z এর সাথে সমান না হলে d of yz এর ভ্যালু 1, ঠিক আছে? তাহলে 1 + 1। এইবার আমি যেটা প্রশ্ন করছি, এই তিন রকমের বাইরে আর কোনো অপশন কি তৈরি হতে পারে? প্রথম অপশনটা ছিল y টা x এর সাথে সমান, দ্বিতীয় অপশন ছিল y টা z এর সাথে সমান, আর তৃতীয় অপশন হলো y টা x এর সাথেও সমান নয়, z এর সাথেও সমান নয়। এর বাইরে কি কোনো রকম অপশন থাকতে পারে? কি সৌরভ, পারে? কি হলো, পারে সৌরভ? দাঁড়াও, সৌরভকে বলতে দাও, পারে? স্যার বুঝতে পারছি না, মানে তিনটেই কেন হচ্ছে? তোমরা তিন ভাই, ওই চুপ করো, তোমরা তিন ভাই, ঠিক আছে? তিন ভাইয়ের নাম হচ্ছে y x z, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে। এবার বললাম
যে y এর সাথে x এর সম্পর্ক ভালো, ঠিক আছে, তারপরে বললাম y এর সাথে z এর সম্পর্ক ভালো, তারপরে বললাম y এর সাথে দুজনের সম্পর্কই খারাপ, এর বাইরে কি কোনো সম্ভাবনা আছে? কি হলো? ফার্স্ট ভাগে বলেছো y টা x এর সাথে সমান, তারপরে বলেছো y টা z এর সাথে সমান, তারপরে বলেছো কারোর সাথে সমান নয়, এর বাইরে কিছু হয়? এক্সহস্টিভ তো, আর এখানেই তো শেষ হয়ে যাবে। এখানেই তো শেষ হয়ে যাবে, এই তো কমন সেন্স, এখানে ম্যাথমেটিক্স এর কি আছে, এখানে অঙ্কের আছে নাকি? সম্পর্কের মারপ্যাচ বুঝতে পারছে না ধরো। সম্পর্ক গুলি মারো ভাই, এর বাইরে, এটা তো কমন সেন্স, y x এর সাথে আরে সমান। না 3c2 করলেই তো হয়ে যাবে গোটা গল্প শেষ। 3 ফ্যাক্টরিয়াল বাই আমি অত জটিলে যাচ্ছি না, আমি নর্মাল কমন সেন্সে ভাববো, ঠিক আছে, 3c2 করলে হবে, ফাইন, নো প্রবলেম, বাট আমি অত জটিলে যাচ্ছি না। আমি জানতে চাইছি যে y x এর সাথে সমান, z এর সাথে সমান, আরেকটা নিয়েছি কারোর সাথে সমান নয়, এর বাইরে কোনো সম্ভাবনা আছে? আর কি হতে পারে? আর কিছুই তো হতে পারে না। সমান হয়ে গেল, অসমান হয়ে গেল, আর হবে না। একটা হলো না, মানে y not equal to x, y equal to z, বা y equal to এক x, সেকেন্ড, y এক not সেকেন্ড, এক equal সেকেন্ড, হোল্ড অন, তুমি কি বললে প্রথমটা? y y equal to x কিন্তু y not equal to z। সেটা আমার প্রথম কেস, তুমি যেটা, সবগুলোই তো লেখা সেটা প্রথম কেস আমার, y equal to x, y not equal to z বলছো তো, আমার প্রথম কেসে দেখো y equal to x লেখা আছে, আর y not equal to z, দাঁড়াও, আর y not equal to z কেন বলো তো? কারণ z তো x এর সাথে সমান নয়, y তো x এর সাথে সমান, তাই y not equal to z। তো তুমি যেটা বলছো যে y equal to x কিন্তু y not equal to z, সেটা আমার প্রথম কেস। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। কাঁচা খিলাড়ি পেয়েছো, হ্যাঁ, সব রেডি করা আছে, বুঝা গেল? আচ্ছা, বুঝতে পেরে গেছি এটা। আচ্ছা ঠিক আছে, চলো, তো এবার দেখো তাহলে এর বাইরে আর কিছু হয় না। এই তানিশি তোমার ক্লিয়ার তো নাকি? বেশ, তো এর বাইরে আর কিছু হয় না। এবার দেখো এখানে কত হয়েছে 1, এখানে কত হয়েছে 1, এখানে কত হয়েছে 2, তাহলে মিনিমাম ভ্যালু তো 1, তাহলে আমি বলতে পারি যে এই বস্তুটা গ্রেটার ইকুয়াল 1, বলতে পারি এই যে বস্তুটা, এটা যোগফলটা গ্রেটার ইকুয়াল 1, বলতে পারি, হ্যাঁ কি না? হতে পারি। আচ্ছা, আবার x not equal to z, তাহলে d of xz তার ভ্যালু কত? 1। কি গো, তো এখানে আমি গ্রেটার ইকুয়াল 1 দিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে যাচ্ছে। যাই হোক, গ্রেটার দিলেও, মানে গ্রেটার ইকুয়াল দিলেও তো মানে ভুল কিছু নয় টেকনিক্যালি, বাট ইকুয়াল দিলে আরো ভালো হতো, ঠিক আছে। তো কি প্রমাণ করলে? d of xy plus d of yz গ্রেটার ইকুয়াল d of xz, ঠিক আছে। তাহলে কেস 1 এও তাই প্রমাণ করেছিলে, কেস 2 তেও তাই প্রমাণ করলে। দুটো কেস বুঝেছো? আগে বলো। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে বলো তো বাবা, এই দুটো কেসের বাইরে আর কোনো কেস হয় কিনা? এই যে x equal to z not equal to z, এর বাইরে কিছু হয় কিনা? না হয় না, কমন সেন্স রে ভাই, কি ভাবছো তোমরা এতক্ষণ ধরে, আমি এটাই বুঝতে পারছি না। কমন সেন্স কে লোকে এত আনকমন কেন করে দেয়, আমি এটাই তো বুঝতে পারি না ভাই। এটা কমন সেন্স, ইকুয়াল নিয়েছো নট ইকুয়াল নিয়েছো, এর বাইরে হবেটা কি? মাঝামাঝি ঝুলে থাকবে? তা তো সম্ভব না, ঠিক আছে। না মাঝখানে ওয়াইটা দিয়ে ভাবছিলাম, ওই জন্যই তো বললাম না একটু দাঁড়াও। তো তুমি y দিয়ে যাই ভাবতে যাও না কেন, হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে, দুটোর মধ্যে এক জায়গায় ঢুকে যাবে। হ্যাঁ ওইটা, ওই জন্যই তো 2 মিনিট ভাবলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো, অসুবিধা নেই। তো এই দুটো কেসের বাইরে যখন আর কিছু হয় না, এবং দুটো কেসেই যখন এই ইনইকুয়ালিটিটা তুমি প্রমাণ করে দিয়েছো, তার মানে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার তুমি বলতে পারো যে therefore D satisfies the triangle inequality axiom. Hence D is a metric on the set X and XD is a metric space. এই যে মেট্রিক স্পেস, একে আমরা ভালোবেসে ডাকি ডিসক্রিট মেট্রিক স্পেস নামে বা ট্রিভিয়াল মেট্রিক স্পেস নামে।
আর এই যে মেট্রিকটা ডি, এখানে যে মেট্রিকটা ইউজ করেছি এটাকে আমরা ভালোবেসে বলি ডিসক্রিট মেট্রিক বা ট্রিভিয়াল মেট্রিক অন এক্স। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, কষ্ট করে বুঝলে না ঠিকঠাক ভাবে বুঝলে? না স্যার একদম ভালো হবে, যা যা কোশ্চেন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে তো? বেশ হ্যাঁ স্যার আর কিছু নেই স্যার। বেশ, তো যা যা ক্লিয়ার করেছো সব কিন্তু খাতায় লিখে নিয়ে রেডি করতে হবে, ফেলে রাখলে কিন্তু হবে না, ঠিক আছে? আমার লেখা আছে, লেখা আছে। রেকর্ডিংটা আজকে দিয়ে দেবো। হ্যাঁ এক্ষুনি দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো, এটা দিয়ে দাও, তাহলে আমরা বিকেল অবধি লিখে রেখে দেবো। দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। আর একটা পড়িয়ে নি, পড়িয়ে নিয়ে দিয়ে দেবো। স্যার আমার রেডি করে আছে, পাঠিয়ে দেবো। আরে আমায় পাঠিয়ে কি হবে, তুমি লিখলেই হবে। আমার জিনিস আমাকে আবার কি করে পাঠিয়ে করবেটা কি বলো তো? না স্যার মানে আজকে ক্লাস কোর্সটা আর কি। এটাই তো ক্লাস নোট, ঠিক আছে? আচ্ছা ছাড়, শোনো দেখো, এই যে তোমরা একটু আগে প্রশ্ন করছিলে যে ছোটবেলায় তো আমরা মাইনাস করে ডিসটেন্স মাপতাম, তা এখন কি মাইনাস করবো না? এখনো মাইনাস করবো, কেন করবো না? ঠিকঠাক জায়গায় সেটা করবো, যেখানে সেখানে মাইনাস করতে বসে গেলে সমস্যা, তাই না? তো d of xy equal to mod of x minus y, শুধু মাইনাস করি না আমরা, মড সহ মাইনাস করি। শুধু মাইনাস করলে আমার প্রবলেম আছে, কেন বলো তো? কোনটা বড় কোনটা ছোট তো জানি না। কি গো, ধরো x আর y দুটো পয়েন্ট নিয়ে বসে আছি আমি, তো x আর y এর মধ্যে কে বড় কে ছোট তো জানি না। তুমি x minus y করে দিলে, নেগেটিভ পেয়ে গেলে সমস্যা হয়ে যাবে না? তোমার তো ডিসটেন্স পজিটিভ রাখা চাই, নেগেটিভ হতে তো দেবো না। তো এই জন্য mod of x minus y, এটার নাম হলো ইউজুয়াল ডিসটেন্স বা স্ট্যান্ডার্ড ডিসটেন্স। ডিসটেন্সের বদলে মেট্রিক কথাটাও বলতে পারো, তাহলে ইউজুয়াল মেট্রিক বা স্ট্যান্ডার্ড মেট্রিক অন আর। ইউজুয়াল বা স্ট্যান্ডার্ড কথাটার মানে কি? যেটা সাধারণত আমরা সবাই করি, যেটা তুমিই বললে আমাকে যে দাদা আমরা ছোটবেলা থেকে তো মাইনাস করি, ওই মাইনাসটাই। বুঝেছো কথাটা? বুঝতে পেরেছি। আচ্ছা, তো মাইনাস সম্পর্কে জ্ঞান দেওয়ার আগে মাইনাস নিয়ে কিছু তথ্য আগে দিয়ে দিই, ঠিক আছে? mod of x, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে পজিটিভ স্কয়ার রুট অফ x স্কয়ার, ঠিক আছে? তো তার মানে mod of 5, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে পজিটিভ স্কয়ার রুট অফ 25, তার মানে অবশ্যই 5। আর mod of -6, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে পজিটিভ স্কয়ার রুট অফ 36। এই যে এই ফর্মুলা mod of x ইকুয়াল টু পজিটিভ স্কয়ার রুট অফ x স্কয়ার, নেগেটিভ গুলো নেওয়া হয় না কেন? এটা মডের ডেফিনিশন। mod of x ইকুয়াল টু পজিটিভ স্কয়ার রুট অফ x স্কয়ার। mod তুমি কোনোদিন নেগেটিভ দেখেছো জীবনে? দেখেছো? আরে না না, তাহলে? আমি নেগেটিভ দেখিনি, স্কয়ার রুটটা নেগেটিভ নিতেই পারে না। তো ওই জন্যই তো আগে প্লাস সাইন বসিয়ে রেখেছি, যাতে তুমি নেগেটিভ নেওয়ার সুযোগ না পাও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তো x এর জায়গায় যদি -6 ইউজ করো, তাহলে এখানে হচ্ছে ভ্যালুটা প্লাস √36 মানে 6, ঠিক আছে? এবার আসছি মডের আরেকটা ডেফিনিশন। এটাতে একটা ডেফিনিশন ছিল মডের, আরেকটা ডেফিনিশনে আসছি। মডের ডেফিনিশনগুলো আমাদের খুব কাজে লাগে, জানো তো? তার একটা ডেফিনিশনে আসছি। mod of x মানে ম্যাক্সিমাম অফ x and -x, x আর -x এর মধ্যে যেটা বড় সেটাই হলো mod of x, ঠিক আছে? যদি x টা যে কোনো রিয়েল নাম্বার হয় তো, যেমন mod of 2 আর -2 এর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে mod of 2, obviously 2 ই বড়। mod of 3 মানে mod of -3, ধরো mod of -3 বলেছো, তাহলে -3 আর -3 এর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে mod of -3, মানে obviously 3 হচ্ছে। কি বুঝলে? আইডিয়াগুলো মাথায় ঢুকছে? বলো। হ্যাঁ। গুড, হ্যাঁ স্যার। ভেরি গুড। সো mod of 2 obviously তার ভ্যালু 2, mod of -2 তার ভ্যালু হচ্ছে -2, mod of 0 তার ভ্যালু 0, ঠিক আছে? তো হোয়াট ইজ মডুলাস ফাংশন? তাহলে এইখান থেকে তুমি মডুলাস ফাংশন সম্পর্কে কি বলতে পারবে? মডুলাস, এই যে দুটো দাড়ির মধ্যে একটা ডট দিয়েছি, এই ডটটা হচ্ছে সেই ফাঁকা সিংহাসন যেখানে গিয়ে কোনো একটা নাম্বার গিয়ে বসবে। ওই সিংহাসনটা আমাদের সবসময় রাখতে হবে। মানে ধরো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী মারা গেল, মুখ্যমন্ত্রী মারা গেল মানে কি মুখ্যমন্ত্রীর সিংহাসনটাই ওলটপালট হয়ে যাবে? ওই জায়গাটা কেউ বসবে, যতদিন না বসে ততদিন। হ্যাঁ, সেই খুশির দিনটা কবে আসবে? কবে আসবে না আসবে সেটা আমি জানি না, বাট কেউ তো বসবে, ঠিক আছে? তো যতদিন না বসে, আচ্ছা তুমি বসবে, চলো ঠিক আছে, বাট যতদিন না বসো ততদিন তো জায়গাটা ফাঁকা থাকবে। সিংহাসনটা তুলে নিয়ে তো নবান্ন থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়া হবে না, ঠিক আছে? তো সেরকমই মডের ভেতরে যতক্ষণ না কোনো নাম্বার বসছে
ততক্ষণ ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাটা একটা ডট বসিয়ে রাখা হয়, ঠিক আছে, বুঝেছো? তোমায় দাদা বলে রাখি, তানিশি বাইরে ওখানে নামার না তো তানিশি সন্ধ্যাবেলা করে মমতা ব্যানার্জির সাথে উনো খেলে। কি খেলে? মমতা ব্যানার্জির সাথে উনো খেলে, উনো। উনো খেলে? আচ্ছা, রিভার্স নেয় খালি নাকি? প্রত্যেক সন্ধ্যাবেলা যায় যে ওইখানে বাইরে ডেকে দুজনে খেলে। বুঝলাম। তানিশি শুনতে পাচ্ছ ওরা কি বলছে? হ্যাঁ, না কি শুনলাম না। তানিশি শোনেনি। দেখেছো দাদা, ও তাহলে কি সব অবস্থা দেখেছো, দেখেছো? পাত্তা দিচ্ছে না, আমি ডাইরেক্ট ওই লেভেলে পৌঁছে গেছে। ওই লেভেলে না, পৌঁছে না, গেছে। ফোন শুধু ক্লাসে জয়েন করে ঘুরতে বেরিয়ে যায়। তাই না, আজকে এলিয়ে আছে একটু। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু পরে ক্লাসগুলো কিন্তু পরে আবার জমে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। না না, ওই কি বলে এলিয়ে আছে, ওর অবস্থা ঠিক নেই। বেশ বেশ, না না ঠিক হয়ে যাবে, শরীর খারাপ আছে হয়তো, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা চলো। প্র্যাকটিস করছিল, হ্যাঁ, সেগুলো প্র্যাকটিস করবো, সেগুলো খাতায় লিখে। এগুলো প্র্যাকটিস করার মতো হিউজ কিছু না, প্র্যাকটিস করার মতো জিনিস আসবে সেগুলোই করো, আপাতত এগুলো করতে পারো, ঠিক আছে, বাট যখন আসবে মেইন জিনিস তখনই করলে হবে, ঠিক আছে? ঠিক আছে। বেশ, আচ্ছা, সো মড যে ফাংশনটা তার ডোমেন হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, আর কোডোমেন হচ্ছে সেট অফ নন নেগেটিভ রিয়েল নাম্বারস। এটা কিন্তু সেট অফ নন নেগেটিভ রিয়েল নাম্বারস, আমরা লেখার সময় আর প্লাস লিখি, কিন্তু সেই সমস্ত এক্স থাকে যারা গ্রেটার ইকুয়াল 0, ঠিক আছে? তো মড এক্স হচ্ছে এক্স অথবা মাইনাস এক্স, এক্স যদি এক্স গ্রেটার ইকুয়াল 0 হয়, মাইনাস এক্স যদি এক্স লেস দ্যান 0 হয়, ঠিক আছে? এই হলো বিষয়টা। এবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যখনই বলছো যে মেট্রিক তৈরি করবে, তাহলে নিশ্চয়ই কার উপরে মেট্রিক তৈরি করছো সেটা সবাইকে ভাবতে হবে। যেমন আমি এখানে আর এর উপর মেট্রিক তৈরি করছি, তোমার এক্সটা হচ্ছে আর, এক্সটাই হচ্ছে আর, ঠিক আছে? সো ডি যে ফাংশনটা সেটা হচ্ছে আর ক্রস আর থেকে আর এ ফাংশন নিলাম, ওকে? ডিফাইন করছি কিভাবে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই আর এ আছে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই আর এ আছে, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস আমি বলি, ওয়েল ডিফাইন্ডনেস না দেখানোর দরকার হয় না, আমি দেখিয়ে দিয়েছি তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য, যে দাদা দেখায়নি কেন, দেখালে ভালো হতো, এই সমস্ত কথা যাতে না চিন্তা করো সেই জন্য আমি দেখিয়ে দিয়েছি, বাট এটা দেখানোর দরকার হয় না, এটা জাস্ট লিখলেই হয় যে উই হ্যাভ ডি ইজ ওয়েল ডিফাইন্ড বলে একটুখানি লিখে দিলেই হয়, ঠিক আছে? ওকে, যেটা দেখাতে হয় সেটা হলো ওই মেন প্রপার্টি গুলো, পজিটিভনেস, সিমেট্রি, নন নেগেটিভিটি, এই মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তিনটে দেখাতে হয়, ঠিক আছে? তো প্রথমে তুমি তিনটে পয়েন্ট চুজ করে নাও, এক্স ওয়াই জেড, আগেই তিনটে পয়েন্ট চুজ করে নিলাম, তার কারণ হচ্ছে এই পয়েন্টগুলো যদি আমি পরে চুজ করি তাহলে বারবার চুজ করতে হবে, তার থেকে আমি প্রথমেই চুজ করে নিলাম, তাহলে একইবার একই চয়েসে পুরো কাজটা হয়ে যাবে, ওই জন্য শুরুতেই তিনটে পয়েন্ট চুজ করে নিলাম। এবার 1 2 3 তিনটে প্রপার্টি প্রমাণ করে দেবো, ঠিক আছে? চলো, ডি অফ এক্স ওয়াই কথাটার মানে হলো মড অফ এক্স মাইনাস ওয়াই, তুমি যেটা ডিফাইন করে এসছো, তো ন্যাচারালি মড অফ এক্স মাইনাস ওয়াই তো গ্রেটার ইকুয়াল 0, মড তো নিয়েছো, মডের যে ফাংশনটা সেটাই তো নন নেগেটিভ ভ্যালুড ফাংশন, তোমার কাছে তো সেই ফাংশনই রয়েছে, তো সেই জন্য ডি অফ এক্স ওয়াই সেটা কিন্তু গ্রেটার ইকুয়াল 0, ঠিক আছে? তো ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল 0, এন্ড যদি এক্স আর ওয়াই সমান হয় তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এক্স মাইনাস ওয়াইটা 0, স্বাভাবিকভাবেই, তাই না? আবার এক্স মাইনাস ওয়াইটা যদি 0 হয় সেটা মড অফ এক্স মাইনাস ওয়াই 0 দেবে, এবং উল্টো ভাবে ভাবলে মড অফ এক্স মাইনাস ওয়াই 0 হলে কিন্তু এক্স মাইনাস ওয়াইও 0 হবে, কারণ একমাত্র 0 এর মডুলাসই 0 হয়, অন্য কারোর মডুলাস 0 হওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। তানিশি তোমার? বলো, এই অঙ্ক ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বেশ, mod of x minus y মানে d of xy, তাহলে d of xy 0, তাহলে x equal to y হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হলো d of xy টা 0, তাহলে এটা আমাদের প্রথম প্রপার্টিটা প্রুফ হলো, পজিটিভনেস অ্যাক্সিওম প্রমাণ হলো। এরপর আসছে সিমেট্রি, d of xy মানে mod of x minus y, ব্যাস mod of x minus y মানেই কিন্তু mod of y minus x, তার মানে d of yx, তাহলে সিমেট্রি অ্যাক্সিওমও প্রুফ হয়ে গেল, ফটাফট হয়ে যাচ্ছে। চলো তারপরে আসছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তো আমি শুরু করলাম d of xy plus d of yz এটা দিয়ে,
d of xy মানে হচ্ছে mod of x minus y, d of yz মানে mod of y minus z। এবার আমাদের না রিয়েল নাম্বারস এর উপরে একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা আমরা বলি সেটা হলো mod of a plus b less equal mod a plus mod b। এটা রিয়েল নাম্বারস এর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো সেইটাকে যখন অ্যাপ্লাই করব, দেখো এটাকে আমি a মনে করলাম, x minus y টাকে a মনে করলাম, আর y minus z টাকে b মনে করলাম, তাহলে mod a plus mod b, ঠিক আছে? ভালো করে বুঝবে কথাটা, ওকে? ভালো করে বুঝবে। তাহলে mod a plus mod b greater equal mod of a plus b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে mod a plus mod b greater equal mod of a plus b, বুঝতে পেরেছো ফর্মুলাটা? বলো। হ্যাঁ স্যার। মাইনাস y প্লাস y কেটে গেলে পড়ে থাকবে mod of x minus z, তার মানে d of xz। তাহলে d of xy plus d of yz greater equal d of xz, তার মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ হয়ে গেল, তার মানে d টা মেট্রিক প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে মেট্রিকটা, এটাকে আমরা বলি ইউজুয়াল মেট্রিক বা স্ট্যান্ডার্ড মেট্রিক, এবং এই ইউজুয়াল কথাটাকে তার সিম্বলের মধ্যেও লেখা হয়। মানুষজন এটাকে du বলে লিখতে ভালোবাসে, শুধু d নয়, du, ঠিক আছে? মানে ইউজুয়াল মেট্রিক, ইউ ফর ইউজুয়াল, ডি ফর ডি, ঠিক আছে? এবং এই r, du এটাকে আমরা বলি ইউজুয়াল মেট্রিক স্পেস বা স্ট্যান্ডার্ড মেট্রিক স্পেস, বুঝেছো? অন r, বুঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে। বেশ, তো আমি আজকে এখানে শেষ করছি, ঠিক আছে? তোমরা একটুখানি গ্রুপে খেয়াল রেখো, আমি নোট দিয়ে দেবো, সমস্ত কিছু ভিডিও সব দিয়ে দেবো। তবে আমার একটাই বক্তব্য, যদি পড়াটা এনজয় করতে হয় তাহলে কিন্তু এইভাবে স্পোর্টিংলি পড়তে হবে। পড়া তো সবই বইতে আছে, তুমি টিচারের কাছে আসছো কেন? এটা প্রথমে ভাবো তো, একজন টিচারের কাছে তুমি আসছো কেন? টিচার তোমাকে আলাদা করে কি দেবে যেটা বইতে নেই? এটাই তো দেবে, স্পোর্টিংনেসটা, এই বোঝানোটা। এটার জন্যই কিন্তু আমরা টিচারের কাছে যাই, ঠিক আছে? তাই সমস্ত টিচারের কাছে যারা বিভিন্ন জায়গায় যেভাবে পড়ে না কেন, কখনোই এই ব্যাপারটা সমান হয় না। পড়ার যে এক্সপিরিয়েন্সটা সব জায়গায় ডিফারেন্ট হয়। তো আমি চাইবো আমার এই ভিডিওটা তোমরা একটু ছড়িয়ে দাও বিভিন্ন বন্ধুদের মধ্যে, যাতে কেউ যদি চাই জয়েন করতে পারে, ঠিক আছে? আমি সমস্ত ডিটেলস তো দিয়ে দিয়েছি, বাকিটা পরের ক্লাসে কথা হবে। চলো টাটা, পরের ক্লাসে কথা হচ্ছে, চলো, ঠিক আছে তো? চলো, আচ্ছা, হ্যাঁ। ওকে, চলো।